প্রিয় শ্রোতা বন্ধুরা, অডিও বুক বাই সালমানের নতুন আরেকটি অডিও বুকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমান আহমেদ। আজকে আমি আপনাদের যে বইটি পড়ে শোনাবো এটি হুমায়ুন আহমেদ স্যারের লেখা মিসির আলী সিরিজের একটি উপন্যাস। এটার নাম হচ্ছে অনিশ। তাহলে শুরু করা যাক। হাসপাতালের কেবিন ধরাধরি ছাড়া পাওয়া যায় না, এই প্রচলিত ধারণা সম্ভবত পুরোপুরি সত্যি নয়। মিসির আলী পেয়েছেন, ধরাধরি ছাড়াই পেয়েছেন। অবশ্যই জেনারেল ওয়ার্ডে থাকার সময় একজন ডাক্তারকে বিনীতভাবে বলেছিলেন, ভাই একটু দেখবেন, একটা কেবিন পেলে বড় ভালো হয়। এই সামান্য কথাতেই কাজ হবে এটা বিশ্বাস করা কঠিন। আজকাল কথাতে কিছু হয় না। যে ডাক্তারকে অনুরোধ করা হয়েছিল তিনি বুড়ো, মুখের ভঙ্গি দেখে মনে হয় সমগ্র মানবজাতির উপরই তিনি বিরক্ত। কোনো ভয়ঙ্কর দুর্ঘটনায় মানবজাতি নিঃশেষ হয়ে আবার যদি এককোষী অ্যামিবা থেকে জীবনের শুরু করে তাহলে তিনি খানিকটা আরাম পান। তাকে দেখে মনে হয়নি তিনি মিসির আলীর অনুরোধ মনে রাখবেন, কিন্তু ভদ্রলোক মনে রেখেছেন। কেবিন জোগাড় হয়েছে 5 তলায়, রুম নাম্বার 409। সব জায়গায় বাংলা প্রচলন হলেও হাসপাতালের সাইনবোর্ডগুলি এখনও বদলায়নি। ওয়ার্ড, কেবিন, পেডিয়াট্রিক্স এসব ইংরেজিতেই লেখা, শুধু রোমান হরফের জায়গায় ব্যবহার করা হয় বাংলা হরফ। হয়তো এগুলির সুন্দর বাংলা প্রতিশব্দ পাওয়া যায়নি। কেবিনের বাংলা কি হবে? কুটির। জেনারেল ওয়ার্ডের বাংলা কি? সাধারণ কক্ষ। যতটা উৎসাহ নিয়ে মিসির আলী 409 নম্বর কেবিনে এলেন ততটা উৎসাহ থাকলো না। ঘণ্টাখানেকের মধ্যে তিনি আবিষ্কার করলেন বাথরুমের ট্যাপ বন্ধ হয় না। যত কোষেই প্যাচ আটকানো যাক, ক্ষীণ জলধারা ঝর্ণার মতো পড়তেই থাকে। কমোডের ফ্ল্যাশও কাজ করে না। ফ্ল্যাশ টানলে ঘর ঘর শব্দ হয় এবং কমোডের পানিতে সামান্য আলোড়ন দেখা যায়। এই পর্যন্তই। তার চেয়েও ভয়াবহ আবিষ্কারটা করলেন রাতে ঘুমোতে যাবার সময়। দেখলেন বেডের পাশে সাদা দেয়ালে সবুজ রঙের মার্কার দিয়ে লেখা, এই ঘরে যে থাকবে সে মারা যাবে, ইহা সত্য, মিথ্যা নয়। মিসির আলীর চরিত্র এমন নয় যে এই লেখা দেখে তিনি আটকে উঠবেন এবং জেনারেল ওয়ার্ডে ফেরত যাবার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। তবে বড় রকমের অসুখ বিসুখের সময় মানুষের মন দুর্বল থাকে। মিসির আলীর মনে হলো তিনি মারাই যাবেন। সবুজ রঙের এই ছেলে মানুষই লেখার কারণে নয়, সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে। তার লিভার কাজ করছে না বললেই হয়। মনে হচ্ছে লিভারটির আর কাজ করার ইচ্ছেও নেই। শরীরের একটি অঙ্গ নষ্ট হয়ে গেলে অন্য অঙ্গগুলিও তাকে অনুসরণ করে। একে বলে সিম্প্যাথেটিক রিয়াকশন। কারো একটা চোখ নষ্ট হলে অন্য চোখের দৃষ্টি কমতে থাকে। তার নিজের বেলাতেও মনে হচ্ছে তাই হচ্ছে। লিভারের শোকে শরীরের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলিও কাতর। একসময় ফট করে কাজ বন্ধ করে দেবে। হৃৎপিণ্ড বলবে, কি দরকার গ্যালন গ্যালন রক্ত পাম্প করে, অনেক তো করলাম। শুরু হবে অনির্দিষ্টের পথে যাত্রা। সেই যাত্রা কেমন হবে তিনি জানেন না, কেউই জানে না। প্রাণের জন্ম রহস্য যেমন অজানা, প্রাণের বিনাশ রহস্যও তেমনি অজানা। তিনি শুয়ে পড়লেন। প্রচণ্ড মাথা ধরেছে। বেল টিপে নার্সকে ডাকলেই সে কড়া কোনো ঘুমের ওষুধ খাইয়ে দেবে। মিসির আলীর ধারণা এরা ঘুমের ট্যাবলেট অ্যাপ্রনের পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। রোগীর সামান্য কাতরানির শব্দ কানে যাওয়া মাত্র ঘুমের ট্যাবলেট গিলিয়ে দেয়। কাজেই ওদের না ডেকে মাথার যন্ত্রণা নিয়ে শুয়ে থাকাই ভালো। শুয়ে শুয়ে মৃত্যুর পরের জগৎ নিয়ে চিন্তা করা যেতে পারে। ধরা যাক মৃত্যুর পরের একটি জগৎ আছে। পার্টিকেলের যদি অ্যান্টি পার্টিকেল থাকতে পারে, ইউনিভার্সের যদি অ্যান্টি ইউনিভার্স হয়, তাহলে শরীরের অ্যান্টি শরীর থাকতে সমস্যা কি? যদি মৃত্যুর পর কোনো জগৎ থাকে, কি হবে সেই জগতের নিয়মকানুন? এই জগতের প্রাকৃতিক নিয়মকানুন কি সেই জগতেও সত্যি? এখানে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, সেখানেও কি তাই? নিউটনের গতিসূত্র কি সেই জগতের জন্যও সত্যি? হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল? একই সময় বস্তুর গতি এবং অবস্থান নির্ণয় করা অসম্ভব, পরকালেও কি তাই? নাকি সেখানে এটি খুবই সম্ভব? মিসির আলী কলিং বেলের সুইচ টিপলেন। প্রচণ্ড বমি ভাব হচ্ছে। বমি করে বিছানা ভাসিয়ে দিতে চাচ্ছেন না, আবার একা একা বাথরুম পর্যন্ত যাবার সাহসও পাচ্ছেন না। মনে হচ্ছে মাথা ঘুরে বাথরুমের দরজায় পড়ে যাবেন। অল্প বয়সী এক নার্স ঢুকল। তার গায়ের রং কালো, মুখে বসন্তের দাগ, তারপরও চেহারায় কোথায় যেন এক ধরনের স্নিগ্ধতা লুকিয়ে আছে। মিসির আলী বললেন, এত রাতে আপনাকে ডাকার জন্য আমি খুবই লজ্জিত। আপনি কি আমাকে বাথরুম পর্যন্ত নিয়ে যাবেন? আমি বমি করব। বাথরুমে যেতে হবে না, বিছানায় বসে বসেই বমি করুন, আপনার খাটের নিচে গামলা আছে। সিস্টার মিসির আলীকে ধরে ধরে বসালেন। আশ্চর্যের ব্যাপার, বমি ভাব সঙ্গে সঙ্গে কমে গেল। মিসির আলী বললেন, সিস্টার আপনার নাম জানতে পারি? আমার নাম সুস্মিতা। আপনি কি এখন একটু ভালো বোধ করছেন? বমি গলা পর্যন্ত এসে থেমে আছে। এটাকে যদি ভালো বলেন তাহলে ভালো।
আপনার কি মাথায় যন্ত্রণা হচ্ছে? হচ্ছে। খুব বেশি? হ্যাঁ, খুব বেশি। আপনি শুয়ে থাকুন, আমি রেসিডেন্ট ফিজিশিয়ানকে ডেকে নিয়ে আসছি। তিনি হয়তো আপনাকে ঘুমের কোনো ওষুধ দেবেন। তাছাড়া আপনার গা বেশ গরম, মনে হচ্ছে টেম্পারেচার 2-এর উপরে। সুস্মিতা জ্বর দেখল 102.5। সে ঘরের বাতি নিভিয়ে ডাক্তারকে খবর দিতে গেল। মিসির আলি লক্ষ্য করলেন তার মাথার যন্ত্রণা কমেই বাড়ছে। ঘর অন্ধকার, তবু চোখ বন্ধ করলে হলুদ আলো দেখা যায়। চোখের রেটিনা সম্ভবত কোনো কারণে উত্তেজিত। ব্যথার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি? আচ্ছা, জ্বর মাপার যন্ত্র আছে, থার্মোমিটার। ব্যথা মাপার যন্ত্র এখনও বের হলো না কেন? মানুষের ব্যথাবোধের মূল কেন্দ্র মস্তিষ্ক। স্নায়ু ব্যথার খবর মস্তিষ্ককে পৌঁছে দেয়। যে ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যথার পরিমাপক, সেই সিগন্যাল মাপা কি অসম্ভব? ব্যথা মাপার একটা যন্ত্র থাকলে ভালো হতো। প্রসব বেদনার তীব্রতা নাকি সবচেয়ে বেশি, তারপরেই 3rd ডিগ্রি বার্ন। তবে ব্যথা সহ্য করার ক্ষমতাও এক এক মানুষের এক এক রকম। কেউ কেউ অতি তীব্র ব্যথাও শান্তমুখে সহ্য করতে পারে। মিসির আলি পারেন না। তার ইচ্ছা করছে দেয়ালে মাথা ঠুকতে। ব্যথা ভুলবার জন্য কি করা যায়? মস্তিষ্ককে কি কোনো জটিল প্রক্রিয়ায় ফেলে দেওয়া যায় না? উল্টো করে নিজের সঙ্গে কথা বললে কেমন হয়? কিংবা একই বাক্য চক্রাকারে বলা যায় না? শিবে বখু কি থাকব, শিবে বখু কি থাকব, শিবে বখু কি থাকব। নার্স ডাক্তারকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকলো, বাতি জ্বালালো। ডাক্তার সাহেব বললেন, কি ব্যাপার? মিসির আলি বললেন, আমার ডেলিরিয়াম হচ্ছে। একটি বাক্য বারবার উল্টা করে বলছি। ব্যথা কি খুব বেশি? এই বাক্যটিকে আমি উল্টো করে বলছি, শিবে বখু কি থাকব। ডাক্তার সাহেব বললেন, কোনো রোগীর যখন ডেলিরিয়াম হয় সে বুঝতে পারে না যে ডেলিরিয়াম হচ্ছে। আমি বুঝতে পারি, কারণ আমার কাজই হচ্ছে মানুষের মনোজগৎ নিয়ে। ডাক্তার সাহেব, আমাকে ঘুম পাড়িয়ে দিন। সম্ভব হলে খানিকটা অক্সিজেন দেবারও ব্যবস্থা করুন। আমার মস্তিষ্কে অক্সিজেন ডিপ্রাইভেশন হচ্ছে। আমার হ্যালুসিনেশন হচ্ছে। কি হ্যালুসিনেশন? আমি দেখছি আমার হাত দুটো অনেক লম্বা হয়ে গেছে, এখনও লম্বা হচ্ছে। মিসির আলি গানের সুরে বলতে লাগলেন, উম্বাল তক তহা রমা, উম্বাল তক তহা রমা, উম্বাল তক তহা রমা। ডাক্তার সাহেব নার্সকে প্যাডিথ্রিন ইঞ্জেকশন দিতে বললেন। মিসির আলি ঘুম ভাঙল সকাল 9টার দিকে। ট্রেতে করে হাসপাতালে নাস্তা নিয়ে এসেছে। 2 স্লাইস রুটি, একটা ডিম সেদ্ধ, একটা কলা এবং আধ গ্লাস দুধ। বিশ্বের দরিদ্রতম দেশের একটির জন্য বেশ ভালো খাবার, স্বীকার করতেই হবে। তবু বেশিরভাগ রুগী এই খাবার খায় না। তাদের জন্য টিফিন ক্যারিয়ারে ঘরের খাবার আসে, ফ্লাস্কে আসে দুধ। জেনারেল ওয়ার্ডের অবস্থা অবশ্য ভিন্ন। সেখানকার রুগীরা হাসপাতালের খাবার খুব আগ্রহ করে খায়। যারা খেতে পারে না তারা জমা করে রাখে। বিকেলে তাদের আত্মীয় স্বজনরা আসে, মাথা নিচু করে লজ্জিত মুখে এই খাবারগুলি তারা খেয়ে ফেলে। সামান্য খাবার, অথচ কি আগ্রহ করেই না খায়। বড় মায়া লাগে মিসির আলির। কতবার নিজের খাবার ওদের দিয়ে দিয়েছেন, ওরা কৃতজ্ঞ চোখে তাকিয়েছে। আজকের নাস্তা মিসির আলি মুখে দিতে পারলেন না। পাউরুটিতে কামড় দিতেই বমি ভাব হলো। এক চুমুক দুধ খেলেন, কলার খোসা ছাড়ালেন, কিন্তু মুখে দিতে পারলেন না। শরীর সত্যি সত্যি বিদ্রোহ করেছে। খাবার নিয়ে যে এসেছে সে তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। রোগী খাবার খেতে পারছে না, এই দৃশ্য নিশ্চয়ই তার কাছে নতুন নয়। তবু তাকে দেখে মনে হচ্ছে সে দুঃখিত। লোকটি স্নেহময় গলায় বলল, কষ্ট কইরা খান, না খাইলে শরীরে বল পাইবেন না। মিসির আলি শুধুমাত্র লোকটিকে খুশি করার জন্য পাউরুটি দুধে ভিজিয়ে মুখে দিলেন। খেতে কেমন যেন ঘাসের মতো লাগছে। আজ শুক্রবার। শুক্রবারে রুটিন ভিজিটে ডাক্তাররা আসেন না, সেটাই স্বাভাবিক। তাদের ঘর সংসার আছে, পুত্রকন্যা আছে, জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী আছে। একটা দিন কি তারা ছুটি নেবেন না? অবশ্যই নেবেন। মিসির আলি ধরেই নিয়েছিলেন তার কাছে কেউ আসবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে অ্যাপ্রন গায়ে মাঝবয়সী এক ডাক্তার এসে উপস্থিত। ডাক্তার আসার এটা সময় নয়। প্রথমত শুক্রবার, দ্বিতীয়ত 1:30 বাজে, লাঞ্চ ব্রেক। ডিউটির ডাক্তাররাও এই সময় ক্যান্টিনে খেতে যান। ডাক্তার সাহেব বললেন, কেমন আছেন? মিসির আলি হেসে ফেলে বললেন, ভালো থাকলে কি হাসপাতালে পড়ে থাকি? আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে ভালো আছেন। কাল রাতে খুব খারাপ অবস্থায় ছিলেন, প্রবল ডেলিরিয়াম। আপনি রাতে এসেছিলেন? জি। চিনতে পারছি না, মাথা এলোমেলো হয়ে আছে। গত রাতে কী ঘটেছে কিচ্ছু মনে নেই। ডাক্তার সাহেব চেয়ারে বসলেন। তার শরীর বেশ ভারী, শরীরের সঙ্গে মিল রেখে গলার স্বর ভারী, চশমার কাচ ভারী, সবই ভারী ভারী। তবুও মানুষটির কথা বলার মধ্যে সহজ হালকা ভঙ্গি আছে। এ জাতীয় মানুষ গল্প করতে এবং গল্প শুনতে ভালোবাসে। মিসির আলি বললেন, ডাক্তার সাহেব,
আমি আপনার জন্য কি করতে পারি বলুন? একটা সমস্যার সমাধান করতে পারেন। এই কেবিনটা ছেড়ে অন্য একটা কেবিনে চলে যেতে পারেন। একজন মহিলা এই কেবিনে আসতে চাচ্ছেন। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমি এই মুহূর্তে কেবিন ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তে ছাড়তে হবে না, কাল ছাড়লেও হবে। ডাক্তার সাহেব উঠে দাঁড়ালেন। মিসির আলি বললেন, ভদ্রমহিলা বিশেষ করে এই কেবিনে আসতে চাচ্ছেন কেন? তার ধারণা এই কেবিন খুব লাকি। কেবিন নম্বর 409, যোগ করলে হয় 13 নম্বরটি নাকি তার জন্য খুব লাকি, সৌভাগ্য সংখ্যা। নিউমারোলজির হিসাব। কি অদ্ভুত কথা। ডাক্তার সাহেব হালকা স্বরে বললেন, অসুস্থ অবস্থায় মন দুর্বল থাকে। দুর্বল মনে 13 নম্বরটি ঢুকে গেলে সমস্যা। মনের মধ্যে যা ঢুকেছে তা বের করে দিন। ডাক্তার সাহেব হেসে ফেলে বললেন, এটা তো কোনো কাটা না রে ভাই, যে চিমটা দিয়ে বের করে নিয়ে আসব। এর নাম কুসংস্কার। কুসংস্কার মনের রন্ধ্রে রন্ধ্রে শিকড় ছড়িয়ে দেয়। কুসংস্কারকে তুলে ফেলা আমার মতো সাধারণ মানুষের কর্ম নয়। যাই ভাই, আপনি তাহলে কাল ভোরে কেবিন নম্বর 405-এ চলে যাবেন। কেবিনটা সিঁড়ির কাছে না, কাজেই হইচই হবে না। তাছাড়া জানালার ভিউ ভালো, গাছপালা দেখতে পারবেন। মিসির আলি গম্ভীর গলায় বললেন, কিছু মনে করবেন না, আমি এই রুম ছাড়ব না, এখানেই থাকব। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে তাকালেন। কি একটা বলতে গিয়েও বললেন না। মিসির আলি বললেন, রুম ছাড়ব না, কারণ ছাড়লে কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হবে। আমি এই জীবনে কুসংস্কার প্রশ্রয় দেবার মতো কোনো কাজ করিনি, ভবিষ্যতেও করব না। ও আচ্ছা, আপনি যদি অন্য কোনো কারণে বলতেন, রুম ছেড়ে দিতাম। আমার কাছে 409 নম্বর যা, 405ও তা, তফাৎ মাত্র 4টা ডিজিটের। ডাক্তার সাহেব বিব্রত গলায় বললেন, আপনি কি ভদ্রমহিলার সঙ্গে কথা বলবেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভদ্রমহিলা এই ঘরে না আসা পর্যন্ত অপারেশন করাবেন না, অপেক্ষা করবেন, অথচ অপারেশনটা জরুরি। ওর অসুখ কি? কিডনির কাছাকাছি একটা সিস্টের মতো হয়েছে। আপনি যদি তার সঙ্গে কথা বলেন তাহলে ভালো হয়। ভদ্রমহিলাকে আপনি চেনেন, তাই নাকি? হ্যাঁ, ভালো করেই চেনেন। উনি অনুরোধ করলে না করতে পারবেন না। নাম কি তার? আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, আপনি কথা বলুন। মিসির আলি তাকিয়ে আছেন। দরজা ধরে যে মহিলা দাঁড়িয়ে, তার বয়স 30-এর কাছাকাছি হলেও তাকে দেখাচ্ছে বালিকার মতো। লম্বাটে মুখ, কাটা কাটা চেহারা, অসম্ভব রূপবতী। সাধারণত রূপবতীরা মানুষকে আকর্ষণ করে না, একটু দূরে সরিয়ে রাখে। এই মেয়েটির মধ্যে আকর্ষণী ক্ষমতা প্রবল। মিসির আলি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। মেয়েটি বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? না। সে কি, চেনা উচিত ছিল তো। আপনি সিনেমা দেখেন না নিশ্চয়ই? না। টিভিও দেখেন না? টিভি দেখলেও তো আমাকে চেনার কথা। আমার টিভি নেই। বাড়িওয়ালার বাসায় গিয়ে অবশ্যই মাঝে মাঝে দেখি। আপনি কি কোনো অভিনেত্রী? হ্যাঁ, এলেবেলে টাইপ অভিনেত্রী নই, খুব নাম করা। রাস্তায় বের হলে ট্রাফিক জ্যাম হয়ে যাবে। মেয়েটির কথা বলার ভঙ্গিতে মিসির আলি হেসে ফেললেন। মেয়েটিও হাসল। অভিনেত্রীর মাপা হাসি নয়, অন্তরঙ্গ হাসি, সহজ সরল হাসি। আপনি কিন্তু এখন আমার নাম জিজ্ঞেস করেননি। কি নাম? আসমানি। এটা আমার আসল নাম। সিনেমার জন্য আমার ভিন্ন নাম আছে, সেই নাম আপনার জানার দরকার নেই। ভেতরে আসবো? আসুন। মেয়েটি ঘরে ঢুকে চেয়ারে বসল। গলার স্বর খানিকটা গম্ভীর করে বলল, শুনলাম আপনি নাকি কুসংস্কার সহ্য করতে পারেন না। ঠিকই শুনেছেন, সহ্য করি না এবং প্রশ্রয় দিই না। কুসংস্কার কিছু না। আপনি আপনার ঘরটা আমাকে ছেড়ে দিন। আমার এই কেবিনটা খুব পছন্দ। আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ। মেয়েটি সত্যি সত্যি হাত জোর করল। মিসির আলি লজ্জায় পড়ে গেলেন। এ কি কাণ্ড! আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, হাত জোর করতে হবে না। থ্যাঙ্কস বলার প্রয়োজন নেই। তবে আমার ধারণা এই কেবিনটিতেও শেষ পর্যন্ত আপনি থাকতে রাজি হবেন না। এরকম মনে হওয়ার কারণ কি? আপনি রাতে যখন ঘুমোতে যাবেন তখন হঠাৎ করে দেয়ালের একটা লেখা আপনার চোখে পড়বে। সবুজ মার্কারে কাঁচা কাঁচা হাতে লেখা, এই ঘরে যে থাকবে সে মারা যাবে। ইহা সত্য, মিথ্যা নয়। লেখা পড়ে আপনি আঁতকে উঠবেন। যেহেতু আপনার মন খুব দুর্বল, সেহেতু আপনি আর এখানে থাকবেন না। আসমানি বলল, কোথায় লেখাটা, দেখি। তিনি লেখাটা দেখালেন। আসমানি বলল, কে লিখেছে? মিসির আলি থেমে থেমে বললেন, যে লিখেছে তার সঙ্গে আমার দেখা হয়নি, তবে আমি অনুমান করতে পারি একটা বাচ্চা মেয়ের লেখা। মেয়েটির উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি এবং মেয়েটি এই ঘরেই মারা গেছে। আসমানি ভুরু কুঁচকে বলল, এসব আপনার অনুমান? জি, অনুমান, তবে যুক্তিনির্ভর অনুমান। যুক্তিনির্ভর অনুমান মানে? এক করে বলি। এটা একটা মেয়ের লেখা, তা অনুমান করছি দেয়ালে আঁকা কিছু ছবি দেখে।
সবুজ মার্কারে আঁকা বেশ কিছু ছবি আছে, সবই বেনি বাঁধা বালিকাদের ছবি। মেয়েরা একটা বয়স পর্যন্ত শুধু মেয়েদের ছবি আঁকে, তাই বুঝি? হ্যাঁ, তাই। আর মেয়েটার উচ্চতা কিভাবে আঁচ করলেন? মেয়েটির উচ্চতা আঁচ করেছে আরও সহজে। আমরা যখন দেয়ালে কিছু লিখি তখন লিখি চোখ বরাবর। মেয়েটি বিছানায় বসে বসে লিখেছে, সেখান থেকে তার উচ্চতা আঁচ করলাম। দাঁড়িয়েও তো লিখতে পারে, হয়তো মেঝেতে দাঁড়িয়ে লিখেছে, তা পারে। তবে মেয়েটি অসুস্থ, বিছানায় বসে বসে লেখাই তার জন্য যুক্তিসঙ্গত। আসমানি গম্ভীর গলায় বলল, মেয়েটি যে বেঁচে নেই তা কি করে অনুমান করলেন? কাউকে জিজ্ঞেস করেছেন? না, কাউকে জিজ্ঞেস করিনি, এটাও অনুমান। বাচ্চারা দেয়ালে লেখার ব্যাপারে খুবই পার্টিকুলার। যা বিশ্বাস করে তাই সে দেয়ালে লেখে। যদি বাচ্চাটি সুস্থ হয়ে বাসায় ফিরে যেত তাহলে অবধারিতভাবে এই লেখার জন্য সে লজ্জিত বোধ করত এবং হাসপাতাল ছেড়ে যাবার আগে লেখাটি নষ্ট করে যেত। আপনি কি করেন জানতে পারি? মাস্টারি করতাম, এখন করি না। পার্ট টাইম টিচার ছিলাম, অস্থায়ী পোস্ট, চাকরি চলে গেছে। আপনি আমাকে দেখে কি আমার সম্পর্কে কিছু বলতে পারেন? একটা সামান্য কথা বলতে পারি। আপনার আসল নাম আসমানি নয়, অন্য কিছু। এরকম মনে হওয়ার কারণ কি? আসমানির নামটি আপনি এমনভাবে বললেন যাতে আমার কাছে মনে হয় অচেনা একটি শব্দ বলেছেন। তার চেয়েও বড় কথা, আপনার পরনে আসমানি রঙের একটা শাড়ি। শাড়িটি পরার পর থেকেই হয়তো আসমানি নামটা আপনার মাথায় ঘুরছে। প্রথম সুযোগে এই নামটা বললেন। আমার ডাকনাম বুড়ি। মিসির আলি কিছু বললেন না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বুড়ি বলল, আপনি অনুমানগুলি কিভাবে করেন? লজিক ব্যবহার করে করি, সামান্য লজিক। লজিক ব্যবহার করার ক্ষমতা সবার মধ্যেই আছে, বেশিরভাগ মানুষই তা ব্যবহার করে না। যেমন আপনি ব্যবহার করছেন না, ভেবে বসে আছেন 409 নম্বর ঘরটি আপনার জন্য লাকি। এরকম ভাবার পিছনে কোনো লজিক নেই। লজিকই কি এই পৃথিবীর শেষ কথা? হ্যাঁ। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে লজিকই হচ্ছে পৃথিবীর শেষ কথা? লজিকের বাইরে কিছু নেই, পৃথিবীর সমস্ত রহস্যের সমাধান আছে লজিকে। পারবেন বলতে? পারবো। ভালো কথা, শুনে খুশি হলাম। আমি কি আপনার নাম জানতে পারি? আমার নাম মিসির আলি। আপনি কি কাল ভোরে এই কেবিনে আসতে চান, না মত বদলেছেন? আমি কাল ভোরে চলে আসব। যাই মিসির আলি সাহেব, আসসালামু আলাইকুম। মেয়েটি নিজের কেবিনে ফিরে গেল। রাত 10টার ভেতর সে 409 নম্বর কেবিনে আগের রোগীর যাবতীয় তথ্য জোগাড় করল। এই কেবিনে লাবণ্য নামের 10 বছর বয়সী একটি মেয়ে থাকত। হার্টের ভালভের কি একটা জটিল সমস্যায় সে দীর্ঘদিন এই ঘরটিতে ছিল। মারা গেছে মাত্র 10 দিন আগে। তার ওজন 63 পাউন্ড, উচ্চতা 4 ফিট 1 ইঞ্চি। মিসির আলি সাহেব সামান্য ভুল করেছেন, তিনি বলেছেন 4 ফুট 2 ইঞ্চি। এটুকু ভুল বোধহয় ক্ষমা করা যায়। 409 নম্বর কেবিনের ভোল পুরোপুরি পাল্টে গেছে। দেয়াল ঝকঝক করছে, কারণ প্লাস্টিক পেইন্ট করা হয়েছে। অ্যাটাচ বাথরুমের দরজায় ঝুলছে হালকা নীল পর্দা। বাথরুমের কমোডের ফ্ল্যাশ ঠিক করা হয়েছে, পানির ট্যাপও সরানো হয়েছে। মেঝেতে পানি জমে থাকতো, এখন পানি নেই। কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ। বুড়ি বিছানায় শুয়ে শুয়ে গভীর মনোযোগে খাতায় কী সব লিখছে। লেখার ব্যাপারটি যে তার কাছে গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে হাতের কাছে বাংলা অভিধান দেখে। সে মাঝে মাঝে অভিধান দেখে নিচ্ছে। লেখার গতি খুব দ্রুত নয়। কিছুক্ষণ পরপরই খাতা নামিয়ে রেখে তাকে চোখ বন্ধ করে বিশ্রাম করতে দেখা যাচ্ছে। এই সময় টেবিল ল্যাম্পটি সে নিভিয়ে ঘর বন্ধ করে দিচ্ছে। টেবিল ল্যাম্পটা খুব সুন্দর। একটিমাত্র ল্যাম্প ঘরের চেহারা পাল্টে দিয়েছে। বুড়ি লিখছে, গত পরশু মিসির আলি নামের একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে। পরিচয় বলা ঠিক হচ্ছে না, কারণ আমি তার সম্পর্কে প্রায় কিছুই জানি না। তিনিও আমার সম্পর্কে কিছু জানেন না। মানুষটি বুদ্ধিমান, নিশ্চয়ই এটা চমৎকার একটা গুণ। কিন্তু তার দোষ হচ্ছে তিনি একই সঙ্গে অহংকারী। অহংকার বুদ্ধির কারণে, যেটা আমার ভালো লাগেনি। বুদ্ধির খেলা দেখে তিনি আমাকে অভিভূত করতে চেয়েছেন। কেউ আমাকে অভিভূত করতে চাইলে আমার ভালো লাগে না, রাগ হয়। বয়স হবার পর থেকেই দেখছি আমার চারপাশে যারা আসছে তারাই আমাকে অভিভূত করতে চাচ্ছে। এক একবার আমার চেঁচিয়ে বলার ইচ্ছা হয়েছে, হাত জোর করছি, আমাকে রেহাই দিন, আমাকে আমার মতো থাকতে দিন। পৃথিবীতে অসংখ্য মেয়ে আছে যাদের জন্মই হয়েছে অভিভূত হবার জন্যে। তাদের কাছে যান, তাদের অভিভূত করুন। হোয়াই মি? এই কথাগুলি মিসির আলি সাহেবকে বলতে পারলে সবচেয়ে খুশি হতাম। তাকে বলতে পারছি না, কারণ উনি আমাকে সত্যি সত্যি অভিভূত করেছেন, চমকে দিয়েছেন। ছোট বালিকারা যেমন ম্যাজিক দেখে বিস্ময়ে বাক্যহারা হয়, আমার বেলাতেও তাই হয়েছে। আমি হয়েছি বাক্যহারা। মজার ব্যাপার হচ্ছে আমার এই বিস্ময়কে তিনি মোটেই পাত্তা দিলেন না। ম্যাজিশিয়ানরা অন্যের বিস্ময় উপভোগ করে, তিনি করেননি।
সবুজ রঙের দেয়ালের লেখা প্রসঙ্গে যখন আমি যা জেনেছি তা তাকে বলতে গেলাম, তিনি কোনো আগ্রহ দেখালেন না। আমি যখন তার বিছানার পাশে চেয়ারে বসলাম, তিনি শুকনো গলায় বললেন, কিছু বলতে এসেছেন? আমি বললাম, না, আপনার সঙ্গে গল্প করতে এসেছি। তিনি বললেন, ও। তার চোখমুখ দেখেই মনে হলো তিনি বিরক্ত, মহা বিরক্ত। নিতান্ত ভদ্রতার খাতিরে কিছু বলতে পারছেন না। চেয়ারে বসেছি, চট করে উঠে যাওয়া ভালো দেখায় না। কাজেই মিসির আলি সাহেবের অসুখটা কি, কতদিন ধরে হাসপাতালে আছেন, এই সম্পর্কে কয়েকটা প্রশ্ন করলাম। তিনি নিতান্তই অনাগ্রহে জবাব দিলেন। আমি যখন বললাম, আচ্ছা তাহলে যাই, তিনি খুবই আনন্দিত হলেন বলে মনে হলো। সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা আচ্ছা, আবার আসবেন। এই সামান্য বাক্যটি বললেন না। এটা বলাটাই স্বাভাবিক ভদ্রতা। তার ঘর থেকে ফিরে আমার বেশ কিছু সময় মন খারাপ রইল। আমার জন্য এটাও একটা অস্বাভাবিক ব্যাপার। আমার এক ধরনের ডিফেন্স মেকানিজম আছে। অন্যের ব্যবহারে আমি কখনো আহত হই না, কারণ এসবকে আমি ছেলেবেলা থেকেই তুচ্ছ করতে শিখেছি। মিসির আলি সাহেব আমার কিছু উপকার করেছেন, তার নিজের কেবিন ছেড়ে দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে তিনি আমাকে অপমান করতে পারেন না, এই অধিকার তার নেই। ঘন্টা 2 আগে তিনি যা করলেন তা অপমান ছাড়া আর কি। উনি রেলিং ধরে বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি ব্লাড ম্যাচিং নাকি কি হাবিজাবি করে উপরে এসেছি, আমার পায়ের শব্দে তিনি তাকালেন। আমি বললাম, ভালো আছেন? উনি কিছু বললেন না, তাকিয়েই রইলেন। আমি বললাম, চিনতে পারছেন তো, আমি বুড়ি। তিনি বললেন, ও আচ্ছা। ও আচ্ছা, কোনো বাক্য হয়? এত তাচ্ছিল্য করে কেউ কখনো আমাকে কিছু বলেনি। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার উচিত ছিল আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে আসা। তা না করে আমি গায়ে পড়ে বললাম, আজ আপনার শরীরটা মনে হয় ভালো, হাঁটাহাঁটি করছেন? তার উত্তর, তিনি আবারও বললেন, ও আচ্ছা। তার মানে হচ্ছে আমি কি বলছি না বলছি তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দায় সারা ও আচ্ছা দিয়ে সমস্যা সমাধান করছেন। আমি তো তাকে বিরক্ত করার জন্য কিছু বলিনি। আমি কাউকে বিরক্ত করার জন্য কখনো কিছু করি না। উল্টোটাই সবসময় হয়। লোকজন আমাকে বিরক্ত করে, ক্রমাগত বিরক্ত করে। মিসির আলি নামের আপাত দৃষ্টিতে বুদ্ধিমান এই মানুষটা আমাকে অপমান করছেন। কে জানে, হয়তো জেনে শুনেই করছেন। মানুষকে অপমান করার সূক্ষ্ম পদ্ধতি সবার জানা থাকে না। অস্বাভাবিক বুদ্ধিমান মানুষরাই শুধু জানেন এবং অকারণে প্রয়োগ করেন। সেই সুযোগ তাদের দেওয়া উচিত না। আমি শীতল গলায় বললাম, মিসির আলি সাহেব। উনি চমকে তাকালেন। আমি বললাম, ঠিক করে বলুন তো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? চিনব না কেন? আমি যাই জিজ্ঞেস করছি আপনি বলছেন ও আচ্ছা। এর কারণটা কি আপনি আমাকে বলবেন? আপনি কি বলছেন আমি মন দিয়ে শুনিনি, শোনার চেষ্টাও করিনি। মনে হয় সেই জন্যই ও আচ্ছা বলেছি। কেন বলুন তো? আমি প্রচণ্ড মাথা ব্যথায় কষ্ট পাচ্ছি। এই উপসর্গ নতুন হয়েছে, আগে ছিল না। আমি মাথা ব্যথা ভুলে থাকার জন্য নানান কিছু ভাবছি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। আমি বললাম, মাথা ব্যথার সময় আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিছু মনে করবেন না। আমি নিজের ঘরে চলে এলাম, কিন্তু ভদ্রলোকের মাথা ব্যথার গল্প বিশ্বাস করলাম না। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে এমন শান্ত ভঙ্গিতে কেউ দাঁড়িয়ে থাকে না, এবং প্রচণ্ড মাথা ব্যথায় এত সুন্দর যুক্তিভরা কথাও মনে আসে না। ভদ্রলোকের মানসিকতা কি তা মনে হয় আমি আজ করতে পারছি। কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে এক ধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয় এবং নারী সঙ্গের জন্য তীব্র বাসনা বুকে পুষে রাখে। মিসির আলি সাহেব যে একজন নিঃসঙ্গ মানুষ তা এই 2 দিন আমি বুঝে ফেলেছি। এই ভদ্রলোককে দেখতে কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব এখন পর্যন্ত আসেনি। আমাদের দেশে গুরুতর অসুস্থ একজনকে কেউ দেখতে আসবে না তা ভাবাই যায় না। একজন কেউ হাসপাতালে ভর্তি হলে তার আত্মীয় স্বজন আসে, বন্ধুবান্ধব আসে, পাড়া প্রতিবেশী আসে, এমনকি গলির মোড়ের যে মুদি দোকানি সেও আসে। এটা এক ধরনের সামাজিক নিয়ম। মিসির আলির জন্য কেউ আসছে না। অবশ্য আমাকে দেখতেও কেউ আসছে না। আমার ব্যাপারটি ব্যাখ্যা করা যায়, আমি কাউকে কিছু জানাইনি। যারা জানে তাদের কঠিনভাবে বলা হয়েছে তারা যেন আমাকে দেখতে না আসে। তারা আসছে না, কারণ আমার নিষেধ অগ্রাহ্য করলে তাদেরই সমস্যা। আচ্ছা, আমি এই মানুষটিকে নিয়ে এত ভাবছি কেন? নিতান্ত অপরিচিত একজন মানুষকে নিয়ে এত চিন্তাভাবনা করার কোনো মানে হয়? আমি নিজে নিঃসঙ্গ বলেই কি একজন নিঃসঙ্গ মানুষের প্রতি মমতাবোধ করছি? ভদ্রলোক আমার প্রতি অবহেলা দেখিয়েছেন, আমি তাতে কষ্ট পাচ্ছি। আমরা অতি প্রিয়জনদের অবহেলাতেই কষ্ট পাই, কিন্তু এই ভদ্রলোক তো আমার অতি প্রিয় কেউ নন। আমরা দুজন দু প্রান্তের মানুষ। তার জগৎ ভিন্ন, আমার জগৎ ভিন্ন। হাসপাতাল ছেড়ে যাবার পর আর কখনো হয়তো তার সঙ্গে আমার দেখা হবে না। আমার কেন জানি মনে হচ্ছে এই হাসপাতালে যে কটা দিন আছি
সেই কটা দিন ভদ্রলোকের সঙ্গে গল্প টল্প করলে আমার ভালো লাগবে। কারোর সঙ্গে কথা বলেই আমি আরাম পাই না। যার সঙ্গেই কথা বলি আমার মনে হয় সে ঠিকমতো কথা বলছে না, ভান করছে, নিজেকে জাহির করার চেষ্টা করছে, যেন সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। সে ধরেই নিচ্ছে। তার কথাবার্তায় মুগ্ধ হয়ে আমি মনে মনে তার সম্পর্কে খুব উঁচু ধারণা করছি। অথচ আমি যে মনে মনে অসংখ্যবার বলছি হাদারাম হাদারাম, তুই হাদারাম, সেই ধারণাও তার নেই। মিসির আলি নিশ্চয়ই সেরকম হবেন না। তার সঙ্গে কথা বলতে গিয়ে নিশ্চয়ই আমি কখনো মনে মনে বলবো না হাদারাম। আমার নিজের একটি নিতান্তই ব্যক্তিগত গল্প আছে, যা আমি খুব কম মানুষকেই বলেছি। এই গল্পটাও হয়তো আমি তাকে বলতে পারি। আমার এই গল্প আমি যাদেরকে বলেছি তাদের সবাই খুব আগ্রহ নিয়ে শুনেছেন। তারপর বলেছেন, আপনার মানসিক সমস্যা আছে, ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান। মানুষ এই এক নতুন জিনিস শিখেছে, কিছু হলেই সাইকিয়াট্রিস্ট। মাথা এলোমেলো হয়ে আছে, সাইকিয়াট্রিস্ট সেই এলোমেলো মাথা ঠিক করে দেবেন। মানুষের মাথা কি এমনই পলকা জিনিস যে সামান্য আঘাতে এলোমেলো হয়ে যাবে? এই কথাটিও মিসির আলি সাহেবকে জিজ্ঞাসা করা যেতে পারে। ভদ্রলোক মাস্টার মানুষ, কাজেই ছাত্রীর মতো ভঙ্গিতে খানিকটা ভয়ে ভয়ে যদি জিজ্ঞেস করা যায়, আচ্ছা স্যার, মানুষের মাথা এলোমেলো হবার জন্যে কত বড় মানসিক আঘাতের প্রয়োজন? হয়তো তিনি নিশ্চয়ই এই প্রশ্নের জবাব দেবেন। সেই জবাবের গুরুত্ব থাকবে, কারণ মানুষটির ভেতর লজিকের অংশ বেশ শক্ত। বুড়ি বলল, স্যার আসবো? মিসির আলি বিছানায় কাত হয়ে বই পড়ছিলেন। বইটির নাম মিস্টেরিস অফ আফটার লাইফ, লেখক এফ স্মিথ। মজার বই। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে এমন সব বর্ণনা আছে যা পড়লে মনে হয় লেখক সাহেব ওই জগৎ ঘুরে এসেছেন, বেশ কিছুদিন সেখানে ছিলেন, ভালোমতো সব কিছু দেখা। এই জাতীয় বই যে লেখা হয়, ছাপা হয় এবং হাজার হাজার কপি বিক্রি হয়, এটাই এক বিস্ময়। তিনি বই বন্ধ করে বুড়ির দিকে তাকালেন। মেয়েটির সঙ্গে বেশ কয়েকবার তার দেখা হয়েছে। মেয়েটির ভাবভঙ্গিতে মনে হয় তার সঙ্গে দেখা করার ব্যাপারে সে এক ধরনের আগ্রহ বোধ করছে। আগ্রহের কারণ স্পষ্ট নয়। তার কি কোনো সমস্যা আছে? থাকতে পারে। মিসির আলি এই মুহূর্তে অন্যের সমস্যা নিয়ে ভাবতে চাচ্ছেন না। তার নিজের সমস্যাই প্রবল, শরীর সমস্যা। ডাক্তার অসুখের ধরন এখনও ধরতে পারছেন না। বলছেন যকৃতের একটা অংশ কাজ করছে না। যকৃৎ মানুষের শরীরের বিশাল এক যন্ত্র। সেই যন্ত্রের অংশবিশেষ কাজ না করলেও অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে অসুবিধা হচ্ছে কেন? মাথার যন্ত্রণাই বা কেন হচ্ছে? টিউমার জাতীয় কিছু কি হয়ে গেল? টিউমার বড় হচ্ছে, মস্তিষ্কে চাপ দিচ্ছে। সেই চাপটা শুধু সন্ধ্যার পর থেকে দিচ্ছে কেন? বুড়ি আবার বলল, স্যার আমি কি আসবো? মেয়েটির পরনে প্রথম দিনের আসমানি রঙের শাড়ি। হয়তো এই শাড়িটাই তার লাকি শাড়ি। অপারেশন টেবিলে যাবার আগে সে বলবে, আমাকে এই লাকি শাড়িটা পরতে দিন প্লিজ ডাক্তার, প্লিজ। রাত 8টা প্রায় বাজে। এমন কিছু রাত নয়, তবু মিসির আলির ঘুম পাচ্ছে। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। তিনি তারপরেও বললেন, আসুন আসুন। বুড়ি ঘরে ঢুকল না, দরজার ওপাশ থেকেই বলল, আপনার কি মাথা ধরা আছে? এখন নেই, রোজ সন্ধ্যা থেকে শুরু হয়। আজ এখনও কেন শুরু হচ্ছে না বুঝতে পারছি না। বুড়ি হাসতে হাসতে বলল, মনে হচ্ছে মাথা না ধরায় আপনার মন খারাপ হয়ে গেছে। স্যার আমি কি বসবো? বসুন বসুন। আমাকে স্যার বলছেন কেন তা তো বুঝতে পারছি না। আপনি শিক্ষক মানুষ, এই জন্যই স্যার বলছি। ভালো শিক্ষক দেখলেই ছাত্রী হতে ইচ্ছা করে। আমি ভালো শিক্ষক? আপনাকে কে বলল? কেউ বলেনি, আমার মনে হচ্ছে। আপনি কথা বলার সময় খুব জোর দিয়ে বলেন, এমনভাবে বলেন যে যখন শুনি মনে হয় আপনি যা বলছেন তা মনে প্রাণে বিশ্বাস করেন বলেই বলছেন। ভালো শিক্ষকের এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে জ্ঞান। ভালো শিক্ষককে প্রচুর জানতে হবে এবং ভালো মতো জানতে হবে। আপনি নিজেও কিন্তু শিক্ষকের মতো কথা বলছেন। বুড়ি বলল, আমার জীবনের ইচ্ছা কী ছিল জানেন? কিন্ডারগার্টেনের শিক্ষিকা হওয়া। ফ্রক পরা ছোট ছোট ছেলে মেয়ে ঘুরে বেড়াবে, আমি তাদের পড়াবো, গান শেখাবো, ব্যথা পেয়ে কাঁদলে আদর করব। অথচ আমি কি হয়েছি দেখুন, একজন অভিনেত্রী। আমার সমস্ত কর্মকাণ্ড বয়স্ক মানুষ নিয়ে। আমার জীবনে শিশুর কোনো স্থান নেই। স্যার আমি কি বকবক করে আপনাকে বিরক্ত করছি? না, করছেন না। আপনি আমাকে তুমি করে ডাকলে আমি খুব খুশি হব। আপনি আমাকে তুমি করে ডাকবেন এবং নাম ধরে ডাকবেন প্লিজ। বুড়ি ডাকতে বলছো? হ্যাঁ, বুড়ি ডাকবেন। আমার ডাকনামটা বেশ অদ্ভুত না? যখন সত্যি সত্যি বুড়ি হব তখন বুড়ি বলে ডাকার কেউ থাকবে না। মিসির আলি বললেন, তুমি কি সবসময় এমন গুছিয়ে কথা বলো? আপনার কী ধারণা? আমার ধারণা তুমি কথা কম বলো। যারা কথা বেশি বলে তারা গুছিয়ে কিছু বলতে পারে না। যারা কম কথা বলে তারা যখন বিশেষ কোনো কথা বলতে চায়
তখন খুব গুছিয়ে বলতে পারে, আমার ধারণা তুমি আমাকে বিশেষ কিছু বলতে চাচ্ছ। আপনার ধারণা সত্যি নয়, আমি আপনাকে বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আগামীকাল আমার অপারেশন, ভয় ভয় লাগছে। ভয় কাটানোর জন্য আপনার সঙ্গে গল্প করতে এসেছি। ভয় কেটেছে? কাটেনি, তবে ভুলে আছি। আপনার এখান থেকে যাওয়ার পর গরম পানিতে গোসল করব। আয়াকে গরম পানি আনতে বলেছি। গোসলের পর কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। মিসির আলি হাই তুললেন। মেয়েটির কথা এখন আর শুনতে ভালো লাগছে না। তাকে বলাও যাচ্ছে না, তুমি এখন যাও, আমার মাথা ধরেছে। মাথা সত্যি সত্যি ধরলে বলা যেত, মাথা ধরেনি। আপনি কি ভূত বিশ্বাস করেন স্যার? মিসির আলি হেসে ফেলে বললেন, গল্পটা বলো। কোন গল্পটা বলবো? কেউ যখন জানতে চায় আপনি কি ভূত বিশ্বাস করেন, তখন তার মাথায় একটা ভূতের গল্প থাকে, ওইটা সে শোনাতে চায়। তুমিও চাচ্ছ। আপনি ভুল করেছেন। আমি আপনাকে কোনো গল্প শোনাতে চাচ্ছি না। কোনো ভৌতিক গল্প আমার জানা নেই। ও আচ্ছা। আর একটা কথা, আপনি দয়া করে ও আচ্ছা বাক্যটা বলবেন না এবং নিজেকে বেশি বুদ্ধিমান মনে করবেন না। বুড়ি, তুমি রেগে যাচ্ছ। আমাকে তুমি তুমি করেও বলবেন না। বুড়ি উঠে দাঁড়ালো এবং প্রায় ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মনে হলো প্রকৃতি শুধুমাত্র মেয়েদের মধ্যে বিপরীত গুণাবলীর দর্শনীয় সমাবেশ ঘটিয়েছে। মেয়েকে যেহেতু সবসময় সন্তান ধারণ করতে হয়, সেহেতু প্রকৃতি তাকে করল শান্ত, ধীর, স্থির। একই সঙ্গে ঠিক একই মাত্রায় তাকে করল অশান্ত, অধীর, অস্থির। প্রকৃতির এইসব হিসাব নিকাশ খুব মজার। দেখে মনে হয় পরিহাসপ্রিয় প্রকৃতি সবসময় মজার খেলা খেলছে। মিসির আলি বই খুললেন। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে স্মিথ সাহেবের বক্তব্য পড়া যাক। স্থূল দেহের ভেতরেই লুকিয়ে আছে মানুষের সূক্ষ্ম দেহ। সেই দেহকে বলে বায়োপ্লাজমিক বডি। স্থূল দৃষ্টিতে সেই দেহ দেখা যায় না। স্থূল দেহের বিনাশ হলেই সূক্ষ্ম দেহ বা বায়োপ্লাজমিক বডি স্থূল দেহ থেকে আলাদা হয়ে যায়। সূক্ষ্ম দেহ শক্তির মতো। শক্তির যেমন বিনাশ নেই, সূক্ষ্ম দেহেরও তেমনি বিনাশ নেই। সূক্ষ্ম দেহের তরঙ্গ ধর্ম আছে। তরঙ্গ দৈর্ঘ্য স্থূল দেহের কামনা বাসনার সঙ্গে সম্পর্কিত। যার কামনা বাসনা বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। মিসির আলি বই বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। স্মিথ নামের এই লোক কিছু বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করে তার গ্রন্থটিকে ভারিক্কি করার চেষ্টা করেছেন। নিজের বিভ্রান্তি ছড়িয়ে দিতে চেষ্টা করেছেন পাঠকদের কাছে। গ্রন্থের শুভ ভূমিকার কথাই সবাই বলে। গ্রন্থের যে কি প্রচণ্ড ঋণাত্মক ভূমিকা আছে সে সম্পর্কে কেউ কিছু বলে না। একজন ক্ষতিকর মানুষ সমাজে যতটা ক্ষতি করতে পারে, তার চেয়ে 100 গুণ বেশি ক্ষতি করতে পারে সেই মানুষটির লেখা একটি বই। বইয়ের কথা বিশ্বাস করার আমাদের যে প্রবণতা, তার শিকড় অনেক দূর চলে গেছে। একটা বই মাটিতে পড়ে থাকলে তা মাটি থেকে তুলে মাথায় ঠেকাতে হয়। এই ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে সুদূর শৈশবে। স্যার, আসবো? মেয়েটি আবার দরজার কাছে এসে দাঁড়িয়েছে। তাকে লজ্জিত এবং অনুতপ্ত মনে হচ্ছে। ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে যাওয়ার অপরাধে সে নিজেকে অপরাধী করে কষ্ট পাচ্ছে। স্যার, আসবো? মিসির আলি হাসতে হাসতে বললেন, না। মেয়েটি ঘরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, একটু আগে নিতান্ত বালিকার মতো যে ব্যবহার আপনার সঙ্গে আমি করেছি, এরকম ব্যবহার আমি কখনোই কারো সঙ্গেই করি না। আপনার সঙ্গে কেন করলাম তাও জানি না। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, কেন এমন ব্যবহার করলাম? মিসির আলি বললেন, এটা বলার জন্য তুমি আসনি, অন্য কিছু বলতে এসেছো, সেটাই বরং বলো। বুড়ি নিচু গলায় বলল, আমি খুব বড় ধরনের একটা সমস্যায় ভুগছি, কষ্ট পাচ্ছি, ভয়ঙ্কর কষ্ট পাচ্ছি। আমার সমস্যাটা কেউ একজন বুঝতে পারলে আমি কিছুটা হলেও শান্তি পেতাম। মনে হয় আপনি বুঝবেন। বোঝার চেষ্টা করব। বলো তোমার সমস্যা। বড় একটা খাতায় সব লেখা আছে। খাতাটা আপনাকে দিয়ে যাব। আপনি ধীরে সুস্থে আপনার অবসর সময় পড়বেন। তবে একটি শর্ত আছে। কি শর্ত? কাল আমার অপারেশন হবে। আমি মারাও যেতে পারি। যদি মারা যাই তাহলে আপনি এই খাতায় কি লেখা তা পড়বেন না, খাতাটা নষ্ট করে ফেলবেন। আর যদি বেঁচে থাকি তবেই পড়বেন। মিসির আলি বললেন, তোমার এই শর্ত পালনের জন্য সবচেয়ে ভালো হয় যদি খাতাটা তোমার কাছেই রেখে দাও। তুমি মরে গেলে এই খাতাটা আমি পাবো না। বেঁচে থাকলে তুমি নিজেই আমাকে দিতে পারবে। খাতাটা আমি আমার কাছে রাখতে চাচ্ছি না। আমি চাই না অন্য কেউ এই লেখা পড়ুক। আমি মারা গেলে সেই সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনার কাছে খাতাটা থাকলে এই দুশ্চিন্তা থেকে আমি মুক্ত থাকব। দাও তোমার খাতা। কাল ভোরবেলা অপারেশন থিয়েটারে যাবার আগে আগে আপনার কাছে পাঠাবো। ভালো কথা, পাঠিও। এখন আপনি কোনো একটা হাসির গল্প বলে আমার মন ভালো করে দিন। আমি কোনো হাসির গল্প জানি না। বেশ, তাহলে একটা দুঃখের গল্প বলে আমার মন খারাপ করিয়ে দিন, অসম্ভব খারাপ করে দিন।
যেন আমি হাউমাউ করে কাঁদি। রাতের বেলা রাউন্ডের ডাক্তার এসে মিসির আলির ঘরে বুড়িকে দেখে খুব বিরক্ত হলেন। কড়া গলায় বললেন, কাল আপনার অপারেশন, আপনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এর মানে কি? বুড়ি শান্ত গলায় বলল, এমনও তো হতে পারে ডাক্তার সাহেব যে আজ রাতে আমার জীবনের শেষ রাত। মৃত্যুর পর কোনো একটা জগৎ থাকলে ভালো কথা, কিন্তু জগৎ তো নাও থাকতে পারে। তখন? ডাক্তার সাহেব বললেন, প্লিজ আপনি নিজের ঘরে যান, বিশ্রাম করুন। বুড়ি উঠে চলে গেল। ডাক্তার সাহেব বললেন, এই ভদ্রমহিলার সঙ্গে কি আপনার পরিচয় আছে? সম্প্রতি হয়েছে। উনি তো ডেঞ্জারাস মহিলা। ডেঞ্জারাস কোন অর্থে বলছেন? সব অর্থেই বলছি। যে কোনো সিনেমা পত্রিকা খুঁজে বের করুন, ওর সম্পর্কে কোনো না কোনো স্ক্যান্ডালের খবর পাবেন। একবার সুইসাইড করার চেষ্টা করেছেন, এক গাদা ঘুমের ওষুধ খেয়েছিলেন, এই হাসপাতালে চিকিৎসা হয়। একবার গায়ে আগুন লাগাবার চেষ্টাও করেছেন। তার বাঁ পায়ের স্কিন অনেকখানি নষ্ট, বাইরে থেকে স্কিন গ্রাফটিং করিয়েছেন। মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং চরিত্র। অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, আমার কাছে কখনো মনে হয় না। এই মহিলা লক্ষ লক্ষ টাকা। ইচ্ছা করলে তিনি ইংল্যান্ড আমেরিকায় গিয়ে অপারেশনটা করাতে পারেন। দেশেও নামি দামি ক্লিনিক আছে, সেখানে যেতে পারেন। তা যাবেন না, এসে উঠবেন সরকারি হাসপাতালে। কেন বলুন তো? কেন? পাবলিসিটি, আর কিছুই না। অপারেশন হয়ে যাওয়ার পর পত্রিকায় খবর হবে, অমুক হাসপাতালে অপারেশন হয়েছে। স্রোতের মতো ভক্ত আসবে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কলাপস করবে। আমাদের পুলিশ খবর দিতে হবে, পুলিশ লাঠিচার্জ করবে। আবারও খবরের কাগজে প্রথম পত্রিকায় নিউজ হবে। হাসপাতাল থেকে রিলিজড হয়ে যাওয়ার পর তিনি খবরের কাগজে ইন্টারভিউ দেবেন। সাংবাদিক জিজ্ঞেস করবে, আপনি বিদেশে চিকিৎসা না করিয়ে কেন এখানে করলেন? তিনি হাসি মুখে জবাব দেবেন, আমি দেশকে বড় ভালোবাসি। খবরের কাগজে তার হাস্যমুখী ছবি ছাপা হবে, নিচে লেখা, রূপা চৌধুরী দেশকে ভালোবাসেন। তার নাম রূপা চৌধুরী? কেন, আপনি জানতেন না? না, রূপা চৌধুরীর নাম জানেন না শুনলে লোকে হাসবে। ওর কথা বাদ দিন। আপনি কেমন আছেন বলুন? মাথা ধরা শুরু হয়েছে? এখনো হয়নি, তবে হবে হবে করছে। আগামী বুধবার পিজিতে আপনার ব্রেনের একটা ক্যাট স্ক্যান করা হবে। টিউমার সন্দেহ করছেন? হ্যাঁ। সর্বনাশ। আগে ধরা পড়ুক, তারপর বলবেন সর্বনাশ। তবে সর্বনাশ বলার কিছু নেই। মস্তিষ্কের টিউমার প্রায় কখনোই ম্যালিগনেন্ট হয় না। তাছাড়া মস্তিষ্কের অপারেশন প্রায়ই হয়। অপারেশন তেমন জটিলও না। নিউরোসার্জনরা আমার কথা শুনলে রেগে যাবেন, তবে কথা সত্যি। ডাক্তার সাহেবের কথা সত্যি। অপারেশন শেষ হবার পরপরই খবর ছড়িয়ে পড়ল রূপা চৌধুরী এই হাসপাতালে আছেন। হাজার হাজার লোক আসতে থাকলো। সে এক দর্শনীয় ব্যাপার। মিসির আলি খবর পেলেন অপারেশন ঠিকঠাক মতো হয়েছে, মেয়েটি ভালো আছে। এটিও আনন্দিত হবার মতো ব্যাপার। তার দিয়ে যাওয়া খাতাটা পড়া শুরু করা যায়। পড়তে ইচ্ছা করছে না, অসুস্থ অবস্থায় কোনো কিছুতেই মন বসে না। ক্যাট স্ক্যান করা হয়েছে, কিছু পাওয়া যায়নি। তার চেয়েও বড় কথা, লিভারের সমস্যা যা ভাবা হয়েছিল, দেখা যাচ্ছে সমস্যা সেখানে নয়। মেডিকেল কলেজে যে অধ্যাপক চিকিৎসা করছিলেন তিনি গতকাল বলেছেন, আপনার শরীরে তো কোনো অসুখ পাচ্ছি না, অসুখটা আপনার মনে নয় তো? মিসির আলি হেসে ফেললেন। প্রফেসর সাহেব বললেন, হাসছেন কেন? আপনি মনোবিদ্যার একজন ওস্তাদ মানুষ তা জানি, কিন্তু মনোবিদ্যার ওস্তাদ মানুষদের মনের রোগ হবে না এমন তো কোনো কথা নেই। ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারেরও ক্যান্সার হয়, হয় না? অবশ্যই হয়, তবে মনের রোগ এবং জীবাণু বা ভাইরাস ঘটিত রোগকে এক লাইনে ফেলা ঠিক হবে না। আচ্ছা, ফেলছি না। আপনাকে আমার যা বলার তা বললাম। আপনার অসুস্থতার কোনো কারণ ধরা যাচ্ছে না। আপনি কি আমাকে হাসপাতাল ছেড়ে দিতে বলছেন? শুধু শুধু কেবিনের ভাড়া গোনার তো আমি কোনো অর্থ দেখি না। অবশ্যই একটা উপকার হচ্ছে, বিশ্রাম হচ্ছে। যে কোনো রোগের জন্যই বিশ্রাম একটা ভালো ওষুধ। সেই বিশ্রাম আপনি বাড়িতে গিয়েও করতে পারেন। তা পারি। আমি আপনাকে একটা পরামর্শ দিই মিসির আলি সাহেব। দিন। ময়মনসিংহের গ্রামে আমার সুন্দর একটা বাড়ি আছে, পৈতৃক বাড়ি, যা সারা বছর খালি পড়ে থাকে। আপনি আমার ওই বাড়িতে কিছুদিন থেকে আসুন না। আপনার পৈতৃক বাড়িতে? হ্যাঁ। এই বিশেষ ফেভার আপনি কেন করতে চাচ্ছেন? আমি আপনার একজন সাধারণ রোগী, এর বেশি কিছু না। আপনি নিশ্চয়ই আপনার সব রোগীদের হাওয়া বদলের জন্য আপনার পৈতৃক বাড়িতে পাঠান না? তা পাঠাই না। আমাকে পাঠাতে চাচ্ছেন কেন? আমি যদি বলি মানুষ হিসেবে আপনাকে আমার পছন্দ হয়েছে, তাহলে কি আপনার বিশ্বাস হবে? বিশ্বাস হবে না। যেসব গুণাবলী একজন মানুষকে সবার কাছে প্রিয় করে, তার কিছুই আমার নেই। আমি শুকনো ধরনের মানুষ, গল্প করতে পারি না, গল্প শুনতেও ভালো লাগে না। ডাক্তার সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন,
আমার বড় মেয়েটি আপনার ছাত্রী। তার ধারণা আপনি অসাধারণ একজন মানুষ। সে চাচ্ছে যেন আপনার জন্য বিশেষ কিছু করা হয়। মিসির আলি হেসে ফেললেন। তার ছাত্রছাত্রীরা তাকে সম্পূর্ণ অন্য চোখে দেখে, এটা তিনি লক্ষ্য করেছেন, যদিও তার কোনো কারণ বের করতে পারেননি। অন্য 10 জন শিক্ষক যেভাবে ক্লাস নেন তিনিও সেভাবেই নেন। এর বেশি তো কিছু করেন না। তারপরও ছাত্রছাত্রীরা এরকম ভাবে কেন? রহস্যটা কি? মিসির আলি সাহেব, জি, আমার বড় মেয়ের স্বামী ধনবান ব্যক্তি। আমার বড় মেয়ে চাচ্ছে তার খরচে আপনাকে বাইরে পাঠাতে, যাতে সর্বাধুনিক চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারেন। আপনি রেগে যাবেন কিনা এই ভেবে এই প্রস্তাব এতক্ষণ দেইনি। আপনার বড় মেয়ের নাম কি? আমার বড় মেয়ে বলেছে আপনি তার নাম জানতে চাইলে নাম যেন আমি না বলি। সে তার নাম জানাতে চাচ্ছে না। আপনি কি আমার মেয়ের প্রস্তাবটি গ্রহণ করবেন? না, তবে আপনার প্রস্তাব গ্রহণ করব। আপনার পৈতৃক বাড়িতে কিছুদিন থাকব। বাড়ি নিশ্চয়ই খুব সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। সামনে নদী আছে। আপনার জন্য নৌকার ব্যবস্থা থাকবে। ইচ্ছা করলে নৌকা রাত্রি যাপন করতে পারবেন। পাকা বাড়ি, দোতলায় বারান্দা বেশ বড়। বারান্দায় এসে দাঁড়ালে ঘরে যেতে ইচ্ছা করে না এমন। মিসির আলি ক্লান্ত গলায় বললেন, প্রাকৃতিক দৃশ্য আমাকে তেমন আকর্ষণ করে না। গিয়ে দেখুন, এখন হয়তো করবে। অসুস্থ মানুষকে প্রকৃতি খুব প্রভাবিত করে। পরিবেশেরও রোগ নিরাময়ের ক্ষমতা আছে। আমি কি ব্যবস্থা করব? করুন। দিন 5 সময় লাগবে। আমি একজন ডাক্তারের ব্যবস্থাও করব। আমার ছাত্র গৌরীপুর শহরে প্র্যাকটিস করে। তাকে চিঠি লিখে দেব, যাতে 3-4 দিন পর পর সে আপনাকে দেখে আসে। খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবেন না, বজলু আছে। সে হচ্ছে 1-এর ভেতর 3, কেয়ারটেকার, কুক এবং দারোয়ান। এই 3 কাজেই সে দক্ষ। বিশেষ করে রান্না সে খুব ভালো করে। মাঝে মাঝে তার রান্নার প্রশংসা করবেন, দেখবেন সে কত খুশি হয়। ডাক্তার সাহেবের পৈতৃক বাড়ি বারোকাদায়। ময়মনসিংহ মোহনগঞ্জ লাইনের অথিতপুর স্টেশনে নেমে 6 মাইল যেতে হয় রিকশায়, 2 মাইল হেঁটে এবং বাকি 2-3 মাইল নৌকায়। মিসির আলি খুব কষ্ট হলো। অথিতপুর থেকে রওনা হয়ে বেশ কয়েকবার মনে হলো না গেলে কেমন হয়। শেষ পর্যন্ত পৌঁছলেন একটা মাত্র কারণে। ডাক্তার সাহেব নানান জোগাড় যন্ত্র করে রেখেছেন, লোকজনকে খবর দেওয়া হয়েছে। এরপরে না যাওয়াটা অন্যায়। ডাক্তার সাহেবের পৈতৃক বাড়ি বড়ই সুন্দর। সম্প্রতি চুনকাম করা হয়েছে বলেই বোধহয় সবুজের ভেতর ধবধবে সাদা বাড়ি ঝকঝক করছে। বাড়ি দেখে খুশি হবার বদলে মিসির আলির মন খারাপ হয়ে গেল। এত বড় বাড়ি খালি পড়ে আছে, খা খা করছে। কোনো মানে হয়? বাড়ির জন্য তো মানুষ নয়, মানুষের জন্যই বাড়ি। বাড়ির সামনে নদী না, খালের মতো আছে, অল্প পানি। সেই পানিতেই পানসি জাতীয় বিরাট এক নৌকা। বজলু হাসি মুখে বলল, স্যার, নৌকা আপনার জন্য। বড় আপা চিঠি দিয়েছে যেন প্রত্যেক বিকালে নৌকার মধ্যে আপনার চা দিই। ঠিক আছে, নৌকাতে চা দিও। আগামীকাল কি খাবেন স্যার যদি বলেন? মফস্বল জায়গা, আগে আগে না বললে জোগাড় যন্ত্র করা যায় না। রাতের ব্যবস্থা আছে কই মাছ, শিং মাছ, মাংসের মধ্যে আছে কবুতরের মাংস। মাছের মাথা দিয়ে মাসকালাইয়ের ডাল রান্না করছি। যথেষ্ট হয়েছে। দেখো বজলু, খাওয়া দাওয়া নিয়ে তুমি বেশি ব্যস্ত হও না। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার আগ্রহ খুব কম। 2 পদের বেশি কখনো রান্না করবে না। বজলু সব কটা দাঁত বের করে হেসে ফেলল। আপনি বললে তো হবে না স্যার। বড় আপা চিঠি দিয়ে দিয়েছেন, লিখেছেন স্যারের যত্নের যেন কোনো ত্রুটি না হয়। সবসময় খুব কম করে হলেও যেন প্রতিবেলা 5 পদের আয়োজন হয়। আমি স্যার অনেক কষ্টে 5 পদের ব্যবস্থা করেছি। কই মাছের ভাজি, শিং মাছের ঝোল, কবুতরের মাংস, বেগুন ভর্তা আর ডাল। আগামীকাল কি করি এই চিন্তায় আমি অস্থির। অস্থির হবার কোনো প্রয়োজন নেই বুঝলো। আপাতত চা খাওয়াও। তাহলে স্যার নৌকায় গিয়ে বসেন, বিছানা পাতা আছে। আপা বলে দিয়েছেন নৌকায় চা দেওয়ার জন্যে। মিসির আলি সাহেব নৌকাতেই বসলেন। তার মন বলছে বজলু তাকে বিরক্ত করে মারবে। ভালোবাসার অত্যাচার, কঠিন অত্যাচার। একে গ্রহণও করা যায় না, বর্জনও করা যায় না। নৌকায় বসে মিসির আলি একটা মজার জিনিস লক্ষ্য করলেন। খাল বরাবর আম গাছগুলি টিয়া পাখিতে ভর্তি। 10-15টি নয়, শত শত। এরা যখন ওড়ে তখন আর এদের সবুজ দেখায় না, কালো দেখায়। এর মানে কি? টিয়া কালো দেখাবে কেন? চলমান সবুজ রং যদি কালো দেখায়, তাহলে তো চলন্ত ট্রেনের সবুজ কামরাগুলিও কালো দেখানোর কথা। তা কি দেখায়? মিসির আলি মনে করতে পারলেন না। বজলুকে একবার পাঠাতে হবে চলন্ত ট্রেন দেখে আসার জন্য। সে দেখে এসে বলুক। প্রথম রাতে মিসির আলির ভালো ঘুম হলো না। প্রকাণ্ড বড় খাট। তার মনে হতে লাগলো তিনি মাঠের মাঝখানে শুয়ে আছেন। বাতাসও খুব সমস্যা করতে লাগলো।
জানালা দিয়ে এক একবার দমকা হাওয়া আসছে, আর তার মনে হয় তাকে উড়িয়ে নিয়ে যাবে। মাঝরাতে দরজা জানালা বন্ধ করে তিনি বুড়ির খাতা নিয়ে বসলেন। আমার বাবা মারা যান যখন আমার বয়স 15 মাস। বাবার অভাব আমি বোধ করিনি, কারণ বাবা সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই। স্মৃতি থাকলেই অভাববোধের ব্যাপারটা চলে আসতো। আমাকে মানুষ করেছেন আমার মা। তিনি অত্যন্ত সাবধানী মহিলা। বাবার অভাব যাতে আমি কোনোদিন বুঝতে না পারি, তার সব রকম চেষ্টা তিনি বাবার মৃত্যুর পর থেকেই করে আসছেন। তিনি যা যা করছেন তার কোনোটাই কোনো সুস্থ মহিলা কখনো করবে না। মা হচ্ছেন একজন অসুস্থ, অস্বাভাবিক মহিলা। যেহেতু জন্ম থেকে আমি তাকে দেখে আসছি, তার অস্বাভাবিকতা আমার চোখে ধরা পড়তে অনেক সময় লেগেছে। বাবার মৃত্যুর পর ঘর থেকে তার সমস্ত ছবি, ব্যবহারের জিনিস সরিয়ে ফেলা হয়। কিছু নষ্ট করে দেওয়া হয়, কিছু পাঠিয়ে দেওয়া হয় আমার দাদার বাড়িতে। মার যুক্তি ছিল, বাবার স্মৃতিজড়িত কিছু তার চারপাশে রাখতে পারবেন না। স্মৃতির কষ্ট সহ্য করার ক্ষমতা তার নেই। বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন, কি গল্প করতেন, এসব নিয়েও মা কখন আমার সঙ্গে কিছু বলেননি। বাবার সম্পর্কে কিছু বলতে গেলেই তার নাকি অসম্ভব কষ্ট হয়। মা এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে বাবার সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিলেন। বাবার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সঙ্গেই সম্পর্ক ছিন্ন করলেন। আমার নাম তিতলি, যা বাবা আগ্রহ করে রেখেছিলেন, তাও বদলানো হলো। আমার নতুন নাম হলো রূপা। তিতলি নাম মা বদলালেন, কারণ এই নাম তাকে বাবার কথা মনে করিয়ে দিত। মা অসম্ভব রূপবতী। আরেকটি বিয়ে করাই মার জন্য স্বাভাবিক ছিল। পাত্রের অভাব ছিল না। রূপবতীদের পাত্রের অভাব কখনো হয় না। মা বিয়ে করতে রাজি হলেন না। বিয়ের বিপক্ষে একটি যুক্তি দিলেন, যে ছেলেটিকে বিয়ে করব তার স্বভাব চরিত্র যদি রূপার বাবার চেয়ে খারাপ হয়, তাহলে কখনো তাকে ভালোবাসতে পারবো না। দিনরাত রূপার বাবার সঙ্গে তার তুলনা করে নিজে কষ্ট পাবো, তাকেও কষ্ট দেব। সেটা ঠিক হবে না। আর যদি ছেলেটি রূপার বাবার চেয়ে ভালো হয়, তাহলে রূপার বাবাকে আমি ক্রমে ক্রমে ভুলে যাব, তাও ঠিক হবে না। এই মানুষটিকে আমি ভুলতে চাই না। আমার মামারা ছাপোষা ধরনের মানুষ। মাকে নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। কন্যাসহ বোনের বোঝা মাথায় নেবার মতো সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই তাদের ছিল না। তবু মা তাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে রইলেন। কিছুদিন তিনি এক ভাইয়ের বাড়িতে থাকেন, তারপর যান অন্য ভাইয়ের বাসায়। মামারা ধরেই নিলেন মা তার জীবনটা এভাবেই পার করবেন। তারা মার সঙ্গে কুৎসিত গলায় ঝগড়া করেন, গালাগালি করেন। মা নির্বিকার। আমার বয়স যখন 5 হলো, তখন আমাকে বললেন, রূপা, তোকে তো এখন একটা স্কুলে দিতে হবে। ঘুরে ঘুরে জীবন পার করলে হবে না, আমাকে থিতু হতে হবে। আমি এখন একটা বাসা ভাড়া নেব, সম্ভব হলে একটা বাড়ি কিনে নেব। আমি বললাম, টাকা পাবে কোথায়? মা বললেন, টাকা আছে, তোর বাবার একটা পয়সাও খরচ করিনি, জমা করে রেখেছি। বাবা বিদেশে এক দূতাবাসে চাকরি করতেন। চাকরিকালীন সময়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যান বলে ইন্স্যুরেন্স থেকে এবং দূতাবাস থেকে বেশ ভালো টাকাই পেয়েছিলেন। মা সেই টাকার অনেকখানি খরচ করে নয়াটোলায় দোতলা এক বাড়ি কিনে ফেললেন। বেশ বড় বাড়ি, প্রায় 1 বিঘা জমি নিয়ে বাড়ি। একতলা দোতলা মিলে অনেকগুলি ঘর। ভেতরের দিকে 2টো আম গাছ, একটা সজনে গাছ, একটা কাঁঠাল গাছ। বাড়ি পুরনো হলেও সব মিলিয়ে খুব সুন্দর। একতলাটা 5,000 টাকায় ভাড়া হলো। আমরা থাকি দোতলায়, পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি। মা সেই পাঁচিল আরও উঁচু করলেন, ভারী গেট করলেন, একজন দারোয়ান রাখলেন। আমাদের নতুন জীবন শুরু হলো। নতুন জীবন অনেক আনন্দময় হওয়া উচিত ছিল। মামাদের ঝগড়া গালাগালি নেই, অভাব অনটন নেই। এত বড় দোতলায় আমরা 2জন মাত্র মানুষ। বাড়িটাও সুন্দর। দোতলা রেলিং দেওয়া টানা বারান্দাও আছে। আমার খেলার সঙ্গী সাথীও আছে। একতলার ভাড়াটের আমার বয়সী 2টি যমজ মেয়ে আছে। মজার ব্যাপার হচ্ছে, আমাদের নিজস্ব বাড়িতে আমাদের ভয়াবহ জীবন শুরু হলো। মা সারাক্ষণ আমাকে আগলে রাখেন, নিজে স্কুলে নিয়ে যান। যে 4 ঘন্টা স্কুল চলে, মা মাঠে বসে থাকেন। ছুটি হলে আমাকে নিয়ে বাসায় ফেরেন। দুপুরে খাবার পরই আমাকে আমার ঘরে আটকে দেন, ঘুমোতে হবে। বিকেলে যদি বলি, মা নিচে খেলতে যাই, তিনি গম্ভীর মুখে বলেন, না, দোতলার বারান্দায় বসে খেলো। খেলার জন্য নিচে যেতে হবে কেন? নিচে গেলে কি হবে মা? তুমি নিচে গেলে আমি এখানে একা একা কি করব? আসল কথা হচ্ছে মার নিঃসঙ্গতা। আমি তার একমাত্র সঙ্গী। সেই সঙ্গী তিনি এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবেন না। দিনের পর দিন রাগারাগি করেছি, কান্নাকাটি করেছি, কোনো লাভ হয়নি। কতবার বলেছি, মা সবাই কত জায়গায় বেড়াতে যায়, চলো আমরাও যাই, বেরিয়ে আসি। কোথায় যাবে? চলো কক্সবাজার যাই। না, তাহলে চলো অন্য কোথাও যাই। ঢাকার বাইরে যেতে আমার ইচ্ছা করে না।
ঢাকার ভেতরেই কোথাও যাই, চলো। কোথায় যেতে চাস? মামাদের বাড়ি? না। বাবার দেশের বাড়ি যাবে মা? বড় চাচা তো লিখেছেন যেতে। সেই চিঠি তুমি পড়েছ? হ্যাঁ। কেন পড়লে? আমি বলিনি আমার কাছে লেখা কোনো চিঠি তুমি পড়বে না? বলেছি না বলিনি? বলেছ। তাহলে কেন পড়েছ? আর পড়ব না মা। এভাবে বললে হবে না। চেয়ারের উপর উঠে দাঁড়াও, কানে ধরো, কানে ধরে বলো আর পড়ব না। মার চরিত্রে অস্বাভাবিকতার বীজ আগে থেকেই ছিল। যত দিন যেতে লাগলো তত তা বাড়তে লাগলো। মানুষের মানিয়ে চলার ক্ষমতা অসাধারণ। আমি মার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করতে লাগলাম এবং চলতেও লাগলাম। নিজের মনে থাকি, প্রচুর গল্পের বই পড়ি। মাঝে মাঝে অসহ্য রাগ লাগে, সেই রাগ নিজের মধ্যে রাখি, মাকে জানতে দেই না। আমার বয়স অল্প হলেও আমি ততদিনে বুঝে গিয়েছি আমি মার একমাত্র অবলম্বন। তার সমস্ত জগৎ, সমস্ত পৃথিবী আমাকে নিয়েই। মাঝে মাঝে মা এমন সব অন্যায় করেন যা ক্ষমার অযোগ্য। আমি সেই অপরাধও ক্ষমা করে দিই। একটা উদাহরণ দিই। আমি সেবার ক্লাস 9-এ উঠেছি। যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের ফেয়ারওয়েল হচ্ছে। ফেয়ারওয়েলে নাটক করা হবে। আমাকে নাটকে একটা পার্ট দেওয়া হলো। আমার উৎসাহের সীমা রইল না। মাকে কিছুই জানালাম না, জানালে মা নাটক করতে দেবেন না। মা জেনে গেলেন, গম্ভীর হয়ে রইলেন, কিছু বললেন না। আমি মাকে সহজ করার অনেক চেষ্টা করলাম, মা সহজ হলেন না। যেদিন নাটক হবে তার আগের রাতে খাবার টেবিলে মা প্রথমবারের মতো বললেন, তোমাদের নাটকের নাম কি? আমি উৎসাহের সঙ্গে বললাম, হাসির নাটক মা। নাম হচ্ছে 2 দুগুণে 15, দম ফাটানো হাসির নাটক। তোমার চরিত্রটা কি? আমি হচ্ছি বড় বোন, পাগলাটে ধরনের মেয়ে। তাকে যে কাজ করতে বলা হয় সে সবসময় তার উল্টো কাজটি করে। তারপর খুব অবাক হয়ে বলে, ও মাই গড, এটা কি করলাম? আমার অভিনয় খুব ভালো হচ্ছে মা। আমাদের বড় আপা গতকালই আমাকে ডেকে নিয়ে বলেছেন, আমার ভেতর অভিনয়ের জন্মগত প্রতিভা আছে, চর্চা করলে আমি খুব নাম করব। মা, তুমি কি নাটকটা দেখবে? না। দেখতে চাইলে দেখতে পারবে। এই অনুষ্ঠানে গার্জিয়ানরা আসতে পারবেন না, তবে বড় আপা বলেছেন যারা অভিনয় করছে তাদের মারা ইচ্ছে করলে আসতে পারবেন। তুমি যাবে মা? চলো না প্লিজ। মা শুকনো গলায় বলল, দেখি। তুমি গেলে আমি অসম্ভব খুশি হব মা, অসম্ভব 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 খুশি হব। এত খুশি হব যে চিৎকার করে কাঁদব। মা কিছু বললেন না। আমার মনে ক্ষীণ আশা হলো মা হয়তো যাবেন। আনন্দের সারা রাত আমি ঘুমোতে পারলাম না। তন্ত্রা মতো আসে, আবার তন্ত্রা ভেঙে যায়। কি যে আনন্দ! ভোরবেলা দরজা খুলে বেরোতে গিয়ে দেখি দরজা বাইরে থেকে তালা বন্ধ। আমি চেঁচিয়ে ডাকলাম, মা মা মা। মা এলেন। আমি চেঁচিয়ে বললাম, তালা বন্ধ করে রেখেছো কেন মা? মা শীতল গলায় বললেন, আমি অনেক চিন্তা করে দেখলাম তোমার অভিনয় করা ঠিক হবে না। কি বলছো তুমি মা? যা সত্যি তাই বলছি। স্কুলে আপারা কি মনে করবে মা? আমি না গেলে নাটক হবে না। না হলে না হবে, নাটক এমন কিছু বড় জিনিস না। পরে যখন স্কুলে যাব ওদের আমি কি বলবো? বলবি অসুখ হয়েছিল। মানুষের অসুখ হয় না? আমি কাঁদতে কাঁদতে বললাম, ঠিক আছে মা, আমি স্কুলে যাব না, তুমি তালা খুলে দাও। তালা সন্ধ্যার সময় খুলব। আমি যাচ্ছি না দেখি স্কুলের এক আপা আমাকে নিতে এলেন। মা তাকে বললেন, মেয়েটা অসুস্থ, খুবই অসুস্থ, সে মামার বাড়ি আছে। একবার ভাবলাম চিৎকার করে বলি, আপা আমি বাড়িতেই আছি, মা আমাকে তালাবন্ধ করে রেখেছে। পর মুহূর্তেই মনে হলো থাক। মা তালা খুললেন সন্ধেবেলায়। তাকে কিছুমাত্র লজ্জিত বা দুঃখিত মনে হলো না। শুধু রাতে আমার সঙ্গে ঘুমোতে এসে আমাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। কান্না দেখে আমি মার অপরাধ ক্ষমা করে দিলাম। আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন মা আরও একটি বড় ধরনের অপরাধ করলেন। আমাদের একতলায় তখন নতুন ভাড়াটে। তাদের বড় ছেলের নাম আবির। ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স পড়েন। লাজুক স্বভাবের ছেলে, কখনো আমার দিকে চোখ তুলে তাকান না। যতবার আমার সঙ্গে দেখা হয় তিনি লজ্জায় লাল হয়ে যান। আমি ভেবে পাই না আমাকে দেখে উনি এত লজ্জা পান কেন? আমি কি করেছি? আমি তো তার সঙ্গে কথাও বলি না, তার দিকে তাকাইও না। একদিন সন্ধ্যাবেলা চায়ের কাপ হাতে নিয়ে ছাদে গিয়েছি। দেখি উনি ছাদে হাঁটাহাঁটি করছেন। আমাকে দেখে চমকে উঠে বললেন, আমার বাবা আমাকে আপনাদের এই ছাদটা দেখতে পাঠিয়েছেন, এই জন্য ছাদে এসেছি, অন্য কিছু না। আমি বললাম, ছাদ দেখতে পাঠিয়েছেন কেন? আমার বড় বোনের মেয়ে হয়েছে, এই বাসায় ওর আকিকা হবে। বাবা বললেন ছাদে প্যান্ডেল করে লোক খাওয়াবেন যদি ছাদটা বড় হয়। ছাদটা কি বড়? বড় না, তবে খুব সুন্দর। আমি যদি কিছুক্ষণ ছাদে থাকি আপনার মা কি রাগ করবেন? না,
রাগ করবেন কেন? ওনাকে দেখলেই মনে হয় আমার উপর উনি খুব রাগ করে আছেন। আমার কেন জানি মনে হয় উনি আমাকে সহ্য করতে পারেন না। আমি হাসতে হাসতে বললাম, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। মা শুধু আমার উপর রাগ করেন, আর কারো উপর রাগ করেন না। তিনি বললেন, আপনি যে এতক্ষণ ছাদে আছেন, আমার সঙ্গে কথা বলছেন, এটা জানতে পারলে আপনার মা খুব রাগ করবেন। রাগ করবেন কেন? আর আপনি আমাকে আপনি আপনি করছেন কেন? শুনতে বিশ্রী লাগছে। আমি আপনার ছোট বোন মীরার চেয়েও বয়সে ছোট, আমাকে তুমি করে বলবেন। মনে হলো আমার কথা শুনে তিনি খুব ঘাবড়ে গেলেন। আমার দারুণ মজা লাগলো। উনি অনেকক্ষণ চুপচাপ থেকে বললেন, আপনি কি, মানে তুমি কি রোজ ছাদে এসে চা খাও? হ্যাঁ, হেঁটে হেঁটে চা খেতে আমার খুব ভালো লাগে। হেঁটে হেঁটে চা খাই আর নিজের সঙ্গে গল্প করি। নিজের সঙ্গে গল্প করো মানে? আমার তো গল্প করার কেউ নেই, এই জন্যে নিজের সঙ্গে গল্প করি। আমি একটা প্রশ্ন করি, আবার আমি উত্তর দেই। আচ্ছা, আপনি চা খাবেন? আপনার জন্য চা নিয়ে আসবো? না না না। এরকম চমকে উঠে না না করছেন কেন? আপনার জন্য আলাদা করে চা বানাতে হবে না। মা একটা বড় টিপটে চা বানিয়ে রেখে দেন, একটু পরপর চা খান। আমি সেখান থেকে ঢেলে 1 কাপ চা নিয়ে আসবো। আপনি আমার মতো হাঁটতে হাঁটতে চা খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। তাহলে 2 কাপ চা আনো, দুজন মিলেই খাই। তোমার মা জানতে পারলে আবার রাগ করবেন না তো? না, রাগ করবেন না। আমি ট্রেতে করে 2 কাপ চা নিয়ে ছাদের সিঁড়ির দিকে যাচ্ছি। মা ডাকলেন, বুড়ি এদিকে আয়। কি ব্যাপার, চা কার জন্য নিয়ে যাচ্ছিস? আমি মার কথা বলার ভঙ্গিতে ভয়ানক চমকে উঠলাম। কি ভয়ঙ্কর লাগছে মাকে, হিংস্র কোনো পশুর মতো দেখাচ্ছে। তার মুখে ফেনা জমে গেছে, চোখ টকটকে লাল। তুই কি আবির ছেলেটির জন্য চা নিয়ে যাচ্ছিস? হ্যাঁ। এতক্ষণ কি ছাদে তার সঙ্গে কথা বলছিলি? ও কি তোর হাত ধরেছে? আমি হতভম্ব হয়ে বললাম, এসব কি বলছো মা? হ্যাঁ কি না? মা, আমি শুধু 2-1টা কথা। শোন বুড়ি, তুই এখন আমার সঙ্গে নিচে যাবি। ওই বদ ছেলের মাকে তুই বলবি আপনার ছেলে আমার গায়ে হাত দিয়েছে। আমি ওই বদ ছেলেকে শিক্ষা দেব, তারপর বাড়ি থেকে তাড়াবো। কাল দিনের মধ্যে ওই বদ পরিবারটাকে বাড়ির বাইরে বের করে দিতে হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, এসব তুমি কি বলছো মা? মা হিস হিস করে বলল, আমি যা বললাম তা যদি না করিস, আমি তোকে খুন করব। আল্লাহর কসম, আমি তোকে খুন করব। আয় আমার সঙ্গে, আয় বললাম, আয়। আমি কাঁদতে কাঁদতে মার সঙ্গে নিচে গেলাম। মা আবিরের মাকে কঠিন গলায় বললেন, আপনার ছেলে আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। আপনার ছেলেকে ডেকে আনুন, এর বিচার করুন। ছেলের মা হতভম্ব হয়ে বললেন, আপা, আপনি এসব কি বলছেন? আমার ছেলে এরকম নয়। আপনি ভুল সন্দেহ করছেন। আবির এমন নোংরা কাজ কখনো করবে না। আপনি আপনার ছেলেকে ডেকে আনুন, আমি তার সামনেই কথা বলবো। উনি এসে দাঁড়ালেন। লজ্জায় ভয়ে বেচারা এতটুকু হয়ে গেছে, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। মা আমাকে বললেন, বুড়ি বল, বল তুই, এই বদ ছেলে কি তোর গায়ে হাত দিয়েছে? সত্য কথা বল, সত্য কথা না বললে তোকে খুন করে ফেলবো। বল, এই ছেলে কি তোর গায়ে হাত দিয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ দিয়েছে। বুকে হাত দিয়েছে কিনা বল। দিয়েছে বুকে হাত? হ্যাঁ। মা কঠিন গলায় বললেন, আপনি নিজের কানে শুনলেন আমার মেয়ে কি বলল। এখন ছেলেকে শাস্তি দেবেন না সেটা আপনাদের ব্যাপার। আমার কথা হলো, আগামীকাল দুপুরের আগে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আমি এক পলকের জন্য তাকালাম আবির ভাইয়ের দিকে। তিনি পলকহীন চোখে আমার দিকেই তাকিয়ে আছেন। সেই চোখে রাগ, ঘৃণা বা দুঃখ নেই, শুধুই বিস্ময়। তারা পরদিন দুপুরে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেলেন। রাতে মা আমার সঙ্গে ঘুমোতে এসে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন। আমি মনে মনে বললাম, মা, তোমাকে আমি ক্ষমা করতে চেষ্টা করছি, পারছি না। তুমি এমন করে কেঁদো না মা, আমার কষ্ট হচ্ছে। এমনিতেই অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট দিও না। প্রথম পর্যায়ের লেখা এই পর্যন্তই। তারিখ দেওয়া আছে, সময় লেখা রাত 2:15। সময়ের নিচে লেখা, একটানা অনেকক্ষণ লিখলাম, ঘুম পাচ্ছে, এখন ঘুমোতে যাব। মা আমার বিছানায় এসে শুয়েছেন। আজ সারাদিন হাঁপানিতে কষ্ট পেয়েছেন, এখন সম্ভবত হাঁপানিটা কমেছে, আরাম করে ঘুমোচ্ছেন। আজ সারাদিন মার নামাজ কাজা হয়েছে, ঘুম ভাঙলে কাজা নামাজ শুরু করবেন, রাত পার করে দেবেন নামাজে। কাজেই মার ঘুম না ভাঙিয়ে খুব সাবধানে বিছানায় যেতে হবে। মিসির আলি তার নোট বই বের করে পয়েন্ট নোট করতে বসলেন। পয়েন্ট একটি, মেয়ের মার চরিত্রে যে অস্বাভাবিকতা আছে তা মেয়ের মধ্যেও চলে এসেছে। মেয়ে নিজে তা জানে না। সে নিজেকে যতটা স্বাভাবিক ভাবছে তত স্বাভাবিক সে নয়। একটি স্বাভাবিক মেয়ে তার মৃত বাবার জন্য অনেক বেশি ব্যস্ততা দেখাতো। এত বড় একটা লেখার কোথাও সে বাবার নাম উল্লেখ করেনি। এমন না যে বাবার নাম তার অজানা।
মার সম্পর্কে রূপবতী শব্দটি সে ব্যবহার করেছে, বাবা সম্পর্কে কিছুই বলেনি। তার মা এত বড় একটা কাণ্ড করার পরেও মার কষ্টটাই তার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে। নিজেকে সে মার কাছ থেকে আলাদা করতে পারছে না। এর ফলাফল সাধারণত শুভ হয় না। এত বড় ঘটনার পরেও যে মার কাছ থেকে নিজেকে আলাদা করতে পারছে না, সে আর কোনোদিনও পারবে না। মিসির আলি রূপার খাতার পাতা উল্টালেন। এসএসসিতে আমার এত ভালো রেজাল্ট হবে আমি কল্পনাও করিনি। আমাদের ক্লাসের অন্য সব মেয়েদের প্রাইভেট টিউটর ছিল, আমার ছিল না। মার পছন্দ নয়। মার ধারণা অল্পবয়স্ক প্রাইভেট মাস্টাররা ছাত্রীর সাথে প্রেম করার চেষ্টা করে, বয়স্করা নানান কৌশলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। কাজেই যা পড়লাম নিজে নিজে পড়লাম। রেজাল্ট হবার পর বিস্ময়ে হকচকিয়ে গেলাম। কি আশ্চর্য কাণ্ড! ছেলে মেয়ে সবার মধ্যে 5th, 5টা বিষয়ে লেটার। আমি বললাম, তুমি কি খুশি হয়েছ মা? মা যন্ত্রের মতো বললেন, খুব খুশি না অল্প খুশি? খুব খুশি। আমাদের সঙ্গে যে মেয়েটা 4th হয়েছে সে শান্তিনিকেতনে পড়তে যাচ্ছে। তুমি কি আমাকে শান্তিনিকেতনে পড়তে দেবে? মা আমাকে বিস্মিত করে দিয়ে বললেন, হ্যাঁ দেব। সত্যি? হ্যাঁ সত্যি। কিভাবে যেতে হয়, টাকা পয়সা কত লাগে, খোঁজ খবর আন। তুমি সত্যি সত্যি বলছো তো মা? বললাম তো, হ্যাঁ। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হবার কি আছে? এদেশে কি আর পড়াশোনা আছে? টাকা থাকলে তোকে বিলেতে রেখে পড়াতাম। আমার আনন্দের সীমা রইল না। ছোটাছুটি করে কাগজপত্র জোগাড় করলাম। অনেক যন্ত্রণা, সরকারি অনুমতি লাগে, আরও কি কি সব যন্ত্রণা। সব করলেন রুমার বাবা। রুমা হচ্ছে সেই মেয়ে যে 4th হয়েছে। রুমার বাবা সংস্কৃতি মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি। তিনি যে শুধু ব্যবস্থা করে দিলেন তাই না, আমাদের দুজনের জন্য 2টা স্কলারশিপের ব্যবস্থাও করলেন। পাসপোর্ট ভিসা সব উনি করলেন। বাংলাদেশ বিমানে যাব, সকাল 9টায় ফ্লাইট। উত্তেজনে আমি রাতে ঘুমোতে পারলাম না। মা আমাকে জড়িয়ে ধরে সারা রাতই ফুপিয়ে কাঁদলেন। খানিকক্ষণ কাঁদেন, তারপর বলেন, ও বুড়ি, তুই কি পারবি আমাকে ছেড়ে থাকতে? কষ্ট হবে, তবে পারবো। তুমিও পারবে। না, আমি পারবো না। যখন খুব কষ্ট হবে তখন কলকাতা চলে যাবে। কলকাতা থেকে শান্তিনিকেতন 1.5 ঘন্টা লাগে ট্রেনে। শান্তিনিকেতন অতিথি ভবন আছে, সেখানে উঠবে। আমার যখন খারাপ লাগবে আমিও তাই করব, হুট করে ঢাকায় চলে আসব। তুই বদলে যাচ্ছিস। আমি আগের মতোই আছি মা, সারা জীবন এইরকমই থাকবো। না, তুই বদলাবি, তুই ভয়ঙ্কর রকম বদলে যাবি, আমি বুঝতে পারছি। তোমার যদি বেশি রকম খারাপ লাগে তাহলে আমি শান্তিনিকেতনে যাবার আইডিয়া বাদ দেব। বাদ দিতে হবে না, তোর এত শখ, তুই যা। মা শোনো, যাবার পর যদি দেখি খুব খারাপ লাগছে তাহলে চলে আসব। খুব ভোরে আমার ঘুম ভাঙল। দেখি মা বিছানায় নেই। দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে তালা বন্ধ। আমি আগের বারের মতো হইচই চেঁচামেচি করলাম না, কাঁদলাম না, চুপ করে রইলাম। তালা বন্ধ রইলাম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাবেলা মা নিচু গলায় বললেন, ভাত খেতে আয় বুড়ি, ভাত দিয়েছি। আমি শান্ত মুখে ভাত খেলাম। এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। মা বললেন, ডালটা কি টক হয়ে গেছে? সকালে রান্না করেছিলাম, দুপুরে জাল দিতে ভুলে গেছি। আমি বললাম, টক হয়নি, ডাল খেতে ভালো হয়েছে মা। ভাত খাবার পর কি চা খাবি? চা বানাবো? বানাও। আমি চা খেলাম, খবরের কাগজ পড়লাম, ছাদে হাঁটতে গেলাম। মা যখন ঈশান নামাজ পড়তে জায়নামাজে দাঁড়ালেন তখন আমি এক অসীম সাহসী কাণ্ড করে বসলাম। বাড়ি থেকে পালালাম। রাত 9টায় উপস্থিত হলাম এশার বাসায়। এসে আমার বান্ধবী, এশার বাবা মা খুবই অবাক হলেন। তারা তক্ষুনি আমাকে পৌঁছে দিয়ে আসতে চান। অনেক কষ্টে তাদের আটকালাম। এক রাত তার বাসায় থেকে ভোরবেলা চলে গেলাম রুবিনাদের বাড়ি। রুবিনাকে বললাম, আমি 2 দিন তোদের বাড়িতে থাকবো, তোর কি অসুবিধা হবে? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। রুবিনা চোখ কপালে তুলে ফেলল। আমি বললাম, তুই তোর বাবা মাকে কিছু একটা বল, যাতে তারা সন্দেহ না করেন যে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। রুবিনাদের বাড়িতে 2 দিনের জায়গায় আমি 4 দিন কাটিয়ে 5ম দিনের দিন মার কাছে ফিরে যাওয়ার স্থির করলাম। বাড়ি পৌঁছলাম সন্ধ্যায়। মা আমাকে দেখলেন, কিছুই বললেন না। এরকমভাবে তাকালেন যেন কোথাও বেড়াতে গিয়েছিলাম, ফিরে এসেছি। আমি চাপা গলায় বললাম, কেমন আছো মা? মা বললেন, ভালো। তুমি মনে হয় আমার উপর ভয়ঙ্কর রাগ করেছ। কি শাস্তি দিতে চাও? দাও। আমি ভয়ঙ্কর অন্যায় করেছি, শাস্তি আমার প্রাপ্য। মা কিছু বললেন না, রান্নাঘরে ঢুকে গেলেন। আমি লক্ষ্য করলাম বসার ঘরে অল্প বয়সী একটি ছেলে বসে আছে। কঠিন ধরনের চেহারা, রোগা, গলাটা হাঁসের মতো অনেকখানি লম্বা, মাথার চুল তেলে জবজব করছে। সে খবরের কাগজ পড়ছিল। আমাকে এক নজর দেখে আবার খবরের কাগজ পড়তে লাগলো।
আমি মাকে গিয়ে বললাম, বসার ঘরে বসে আছে লোকটা কে? ওর নাম জয়নাল, আমাদের দূর সম্পর্কের আত্মীয়, ইঞ্জিনিয়ারিং পড়ে, ফাইনাল ইয়ারে, এবছর পাশ করে বেরোবে। এখানে কি জন্য? তুই চলে যাওয়ার পর আমি খবর দিয়ে আনিয়েছি। একা থাকতাম, ভয় ভয় লাগতো। আই এম সরি মা, এরকম ভুল আর করব না। আমি চলে এসেছি, তুমি এখন ওকে চলে যেতে বলো। তুই আমার ঘরে আয় বুড়ি, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। আমি মার ঘরে গেলাম। মা দরজা বন্ধ করে দিলেন। মার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। এতক্ষণ লক্ষ্যই করিনি এই 5 দিনে মার চেহারা স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে গেছে। তাকে দেখে মনে হচ্ছে একটা জীবন্ত কঙ্কাল। মা বললেন, তুই চলে যাওয়ার পর থেকে আমি পানি ছাড়া আর কিছুই খাইনি। এটা কি তোর বিশ্বাস হয়? আমি কাপা গলায় বললাম, হয়। মা বললেন, দোকান থেকে ইঁদুর মরা বিষ এনে আমি গ্লাসে গুলে রেখেছি তোর সামনে খাবো বলে। আমি যে তোর সামনে বিষ খেতে পারি এটা কি তোর বিশ্বাস হয়? আমি কাঁদতে কাঁদতে বললাম, হয়। মা বললেন, এক শর্তে আমি বিষ খাবো না। আমি যে ছেলেটিকে বসিয়ে রেখেছি তাকে তুই বিয়ে করবি, এবং আজ রাতেই করবি। আমি কাজী ডাকিয়ে আনবো। আমি বললাম, এসব তুমি কি বলছো মা? এ ছেলে খুব গরিব ঘরের ছেলে, ভালো ব্রিলিয়ান্ট ছেলে। আমি তাকে ইন্টারমিডিয়েট থেকে পড়ার খরচ দিয়ে যাচ্ছি, তোর জন্যই করছিলাম। এই ছেলে বিয়ের পর এই বাড়িতে থাকবে, আমাদের দুজনকে দেখাশোনা করবে। আমার মুখে কথা আটকে গেল, মাথা ঘুরছে, কি বলবো কিছুই বুঝতে পারছি না। মা বললেন, টেবিলের দিকে তাকিয়ে দেখ, গ্লাসে বিষ গোলা আছে। এখন মন ঠিক কর, তারপর আমাকে বল। সেই রাতে আমার বিয়ে হলো। নয়াটোলার কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিয়ে গেলেন। দেনমোহরানা 1,01,000 টাকা। বিয়ে উপলক্ষে দামি একটা বেনারসি পরলাম, মা আগেই কিনিয়ে রেখেছিলেন। বাসর হলো মার শোবার ঘরে। আমার স্বামী বাসর রাতে প্রথম যে কথাটি আমাকে বললেন তা হচ্ছে, গত 5 দিন তুমি কার কার বাড়িতে ছিলে আমাকে বলো, আমি খোঁজ নেব। আমি কঠিন গলায় বললাম, কি খোঁজ নেবেন? আমার স্বামী বললেন, গরিব হয়ে জন্মেছি বলে আজ আমার এই অবস্থা। বড়লোকের নষ্ট মেয়ে বিয়ে করতে হলো। নষ্টামে যা করেছো করেছো, আর না। আমি মানুষটা ছোটোখাটো, কিন্তু ধানি মরিচ। ধানি মরিচ চেনো তো? সাইজে ছোট, ঝাল বেশি। আমার ধারণা শরীর থেকেও ভালোবাসার জন্ম হতে পারে। আমি আমার স্বামীকে ভালোবাসলাম। আমার ধারণা এই ভালোবাসার উৎস শরীর। মানুষের মন যেমন বিচিত্র, তার শরীরও তেমনি। আমি এবং আমার মা, আমরা দুজনে ছিলাম নিঃসঙ্গ। তৃতীয় ব্যক্তি এসে আমাদের এই নিঃসঙ্গতা দূর করল। বাড়ির একতলাটা মা আমাদের দুজনকে ছেড়ে দিলেন। মার সঙ্গে থেকেও তার কাছ থেকে আলাদা থাকার স্বাদ খানিকটা হলেও পাওয়া গেল। আমরা একসঙ্গে খাবার খেতাম। তখন আমার স্বামী মজার মজার কথা বলে আমাদের খুব হাসাতেন। আমার মাকে তিনি বেশ পছন্দ করতেন। আমরা হয়তো খেতে বসলাম, তিনি আমার মার দিকে তাকিয়ে বললেন, আম্মা, আপনাকে এমন মনমরা লাগছে কেন? তাহলে শোনেন একটা মজার গল্প, মন ভালো করে দেবে। আমাদের দেশের বাড়িতে সফদরগঞ্জ বাজারে এক দর্জি থাকতো। এক ঈদে এসে 3টা হাতা দিয়ে এক পাঞ্জাবি বানালো। গল্প এই পর্যন্ত শুনেই মা হাসতে হাসতে ভেঙে পড়লেন। মা হাসছেন, আমি হাসছি, আর উনি খুব গম্ভীর করে বসে আছেন। কখন আমরা হাসি থামাবো সেই অপেক্ষা। ঘরজামাইদের নানান রকম ত্রুটি থাকে। তারা সারাক্ষণ শ্বশুরবাড়ির টাকা পয়সা সম্পর্কে খোঁজ খবর করে। তাদের চেষ্টাই থাকে কি করে সব কিছুর দখল নেওয়া যায়। আমার স্বামী তা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। তিনি কখনো এইসব নিয়ে মাথা ঘামাননি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। রাত দিন পড়াশোনা নিয়ে থাকতেন। অবসর সময়টা মাকে গল্প শোনাতে পছন্দ করতেন। আমাকে গল্প শোনানোর ব্যাপারে তিনি তেমন আগ্রহ বোধ করতেন না। আমার শরীর তিনি যতটা পছন্দ করতেন, আমাকে ততটা করতেন না। বিয়ের 2 মাস যেতেই আমার ধারণা হলো সম্ভবত আমি কনসিভ করেছি। পুরোপুরি নিশ্চিতও হতে পারছি না। একই সঙ্গে ভয় এবং আনন্দে আমি অভিভূত। এক রাতে স্বামীকে বললাম। তিনি সরু চোখে দীর্ঘ সময় আমার দিকে তাকিয়ে বললেন, পেটে বাচ্চা? আমি চুপ করে রইলাম। বয়স কত বাচ্চার? জানি না। আমি কি করে জানবো? ডাক্তারের কাছে নিয়ে চলো, ডাক্তার দেখে বলুক। ডাক্তারের কাছে নিতে হবে না। বাচ্চা কখন এসেছে সেটা তুমিই জানো। ওই যে 5 দিন ছিল অন্য জায়গায়, ঘটনা তখন ঘটে গেছে। কি বলছো তুমি? এরকম চমকে উঠবে না। চমকে ওঠার খেলা আমার সাথে খেলবে না। তোমার পেটে অন্য মানুষের সন্তান। আমি হতভম্ব। আমার স্বামী কুৎসিততম কথা কটি বলে বাতি নিভিয়ে শুতে এলেন এবং অন্য সব রাতের মতোই শারীরিকভাবে আমাকে গ্রহণ করলেন। ঘৃণায় আমি পাথর হয়ে গেলাম। রাতে আমি ঘুমুতে ভঙ্গিতে। দিনের কোনো কিছুই তখন তার মনে থাকে না। আমার স্বামী আমাকে বললেন, বাচ্চাটিকে তুমি নষ্ট করে ফেলো।
যদি নষ্ট করে ফেলো তাহলে আমি আর কিছু মনে পুষে রাখবো না, সব ভুলে যাব, সব চলবে আগের মতো। তুমি মেয়ে খারাপ না। আমি বললাম, বাচ্চা আমি নষ্ট করব না, এই বাচ্চা তোমার। চুপ থাকো নষ্ট মেয়ে ছেলে, তুমি দয়া করে আমাকে বিশ্বাস করো। চুপ 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 বললাম। 5 রাত বাইরে কাটিয়ে ঘরে ফিরেছ। রাতে কি মচ্ছব হয়েছিল আমি জানি না? ঠিকই জানি, আমি খোঁজ নিয়েছি, তুমি কোনো খোঁজ নাওনি। চুপ চুপ বললাম। আমি দিনরাত কাঁদি, আমার মাও দিনরাত কাঁদেন। এক পর্যায়ে মা আমাকে বলতে বাধ্য হলেন, বাচ্চা নষ্ট করে ফেলাই ভালো, বাচ্চাটা তুই নষ্ট করে ফেল, সংসারে শান্তি আসুক। আমি বললাম, আমার শান্তির দরকার নেই, অশান্তিই ভালো। মানসিক আঘাতে আঘাতে আমি বিপর্যস্ত। একদিন ইচ্ছে করেই আমার স্বামী আমার পেটে লাথি বসালেন, এই আশায় যেন গর্ভপাত হয়ে যায়। আমি 2 হাতে পেট চেপে বসে পড়তেই তিনি গভীর আগ্রহে বললেন, কি যন্ত্রণা খালাস হয়ে গেছে? রাতে আমি ঘুমোতে পারি না, দিনে খেতে পারি না, ভয়ঙ্কর অবস্থা। আমার পেটের সন্তানটির বৃদ্ধিও ব্যাহত হচ্ছে। ডাক্তার প্রতিবারই পরীক্ষা করে বলেন, বেবির গ্রোথ তো ঠিকমতো হচ্ছে না, সমস্যা কি? আরও ভালো মতো খাওয়া দাওয়া করবেন, প্রচুর বিশ্রাম করবেন, দৈনিক 2 গ্লাস করে দুধ খাবেন। আন্ডারওয়েট বেবি হলে খুব সমস্যা। এই দেশে বেশিরভাগ শিশু মৃত্যু হয় আন্ডারওয়েটের জন্য। আমার সন্তানের যখন 6 মাস, তখন ভয়াবহ বিপর্যয় ঘটল। আমার স্বামী এক সকালে চায়ের টেবিলে শান্ত মুখে ঘোষণা করলেন, আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনারা আমার কথা শোনেননি, সন্তানটাকে নষ্ট করতে রাজি হননি, কাজে আমি বিদায়। তবে আরেকটা কথা, যদি সন্তানটা মৃত হয়, মৃত হবারই কথা, তাহলে আমি আবার ফিরে আসব। অতীতে যা ঘটেছে তা মনে রাখব না। রূপা মেয়ে খারাপ না, পাকে চক্রে তার পেটে অন্য পুরুষের সন্তান এসে গেছে, আমি সেই অপরাধ ক্ষমা করে দিয়েছি। সন্তান মৃত হলে সব চলবে আগের মতো। আমার মা কঠিন গলায় বললেন, সন্তান মৃত হওয়ার কথা তুমি বললে কেন? এই কথা কেন বললে? বললাম, কারণ আমি জানি সন্তান মৃত হবে। আমি তুমি কি? আমার স্বামী আর কিছু বললেন না। মার অনুরোধ, কান্নাকাটি, আমার কান্না কিছুতেই কিছু হলো না। তিনি চলে গেলেন। আমি অসুস্থ হয়ে পড়লাম, প্রচণ্ড জ্বর, গায়ে চাকা চাকা কী সব বেরুলো, মাথার চুল পড়ে গেল, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করলাম। সেই সময়ের সবচেয়ে কমন স্বপ্ন ছিল, আমি একটা ঘরে বন্দি হয়ে আছি, ঘরে কোনো আসবাবপত্র নেই, সাদা দেয়াল। হঠাৎ সেই সাদা দেয়াল ফুঁড়ে একটা কালো লম্বা হাত বের হয়ে এলো। হাত না, যেন একটা সাপ। সাপের মাথা যেখানে থাকে সেখানে মাথার বদলে মানুষের আঙুলের মতো আঙুল। হাতটা আমাকে পেঁচিয়ে ধরল, ঠান্ডা কুৎসিত তার স্পর্শ। ঘুম ভেঙে যায়, দেখি সারা শরীর ঘামে চটচট করছে। বাকিটা রাত জেগে থাকার চেষ্টা করি। আবার একসময় তন্দ্রার মতো আসে, সেই একই স্বপ্ন দেখি, চিৎকার করে জেগে উঠি। বাচ্চার 9 মাসের সময় ডাক্তার খুবই চিন্তিত হয়ে পড়লেন। বললেন, বাচ্চার সাইজ অত্যন্ত ছোট, মুভমেন্ট কম, আপনি হাসপাতালে ভর্তি হয়ে যান। মনে হচ্ছে বাচ্চা যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না। হাসপাতালে ভর্তি হলাম। দুর্বল অপুষ্ট একটি শিশুর জন্ম দিলাম, নিজেও খুব অসুস্থ হয়ে পড়লাম। বাচ্চাকে রাখা হলো ইনকিউবেটরে। অসুস্থ অবস্থায় একদিন দেখি দরজার কাছে আমার স্বামী দাঁড়িয়ে আছে। ক্রুদ্ধ দৃষ্টিতে সে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, ভেতরে এসো। সে হিসহিস করে বলল, বিষের পুটলিটা কই? এখনো বেঁচে আছে? এখনো বেঁচে আছে কেন তা তো বুঝলাম না, তার তো মরে যাওয়া উচিত ছিল। আমি দরগায় মানত করেছি, এমন দরগা যেখানে মানত মিস হয় না। আমি আতকে উঠলাম। সে ঘরে ঢুকলো না, খানিকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে চলে গেল। আমি মাকে বললাম, কিছুতেই আমি হাসপাতালে থাকবো না, কিছুতেই না। হাসপাতালে থাকলেই সে এসে কোনো না কোনোভাবে বাচ্চার ক্ষতি করার চেষ্টা করবে। মা বললেন, তোর এই অবস্থায় হাসপাতাল ছাড়া ঠিক হবে না। বাচ্চা খানিকটা সামলে নিয়েছে, কিন্তু তোর অবস্থা খুব খারাপ। বাড়িতে নিয়ে গেলে তুই মরে যাবি। মরে গেলেও আমি বাড়িতেই যাব, এখানে থাকবো না। ডাক্তার তোকে ছাড়বে না। ডাক্তারকে তুমি ডেকে আনো মা, আমি তার পা জড়িয়ে ধরব। ডাক্তার আমাকে ছাড়লেন। বাচ্চা নিয়ে আমি বাসায় চলে এলাম। দারোয়ানকে বলে দিলাম, দিনরাত যেন গেট বন্ধ থাকে, কাউকেই যেন ঢুকতে দেওয়া না হয়, কাউকেই না। আমার শরীর খুবই খারাপ হলো। এক রাতের কথা, ঘুমোচ্ছি, মা ঘরে ঢুকে বললেন, বাচ্চাটা যেন কেমন করছে। আমার বুক ধড়াস করে উঠল। আমি ক্ষীণ স্বরে বললাম, কেমন করছে মানে কি মা? মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে।
তুমি বসে আছো কেন? তাকে হাসপাতালে নিয়ে যাও। অ্যাম্বুলেন্স খবর দিয়েছে। অ্যাম্বুলেন্স আসতে দেরি করবে, তুমি বেবি ট্যাক্সি করে যাও। এমন সময় বাচ্চা দুর্বল গলায় কেঁদে উঠল। মা ছুটে পাশের ঘরে গেলেন। পরক্ষণে আমার ঘরে ফিরে এলেন। তার মুখ সাদা, হাত পা কাঁপছে। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল 4 দিন পর হাসপাতালে। আমি বললাম, আমার বাচ্চা, আমার বাচ্চা। মা পাথরের মতো মুখ করে রইলেন। আমি আবার জ্ঞান হারালাম। আমার বাচ্চার কবর হলো আমাদের বাড়ির পেছনেই, আম গাছের নিচে। ছোট্ট একটা কবর ছাড়া বাড়িতে কোনো রকম পরিবর্তন হলো না। সব কিছু চলতে লাগলো আগের মতো। আমার স্বামী ফিরে এলেন। আমার মাথায় হাত রেখে বললেন, আই এম সরি। সময়ের সঙ্গে সঙ্গে তুমি শোক কাটিয়ে উঠবে, আমি তোমাকে সাহায্য করব। আমি প্রাণপণ চেষ্টা করলাম শোক কাটিয়ে উঠতে। প্রবল শোক একবার আসে না, 2 বার করে আসে। তাই নাকি নিয়ম? অন্যের কথা জানি না, আমার বেলায় নিয়ম বহাল রইল। 4 মাসের মাথায় মা মারা গেলেন। মা শেষের দিকে খুব চুপচাপ হয়ে গিয়েছিলেন। কারো সঙ্গে কথা বলতেন না, নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে বসে থাকতেন। মৃত্যুর 2 দিন আগে আমাকে কাছে ডেকে নিয়ে বললেন, আমার বিরুদ্ধে তোর কি কোনো অভিযোগ আছে? আমি বললাম, না। আমার গায়ে হাত দিয়ে স্পষ্ট করে বল। আমি মায়ের গায়ে হাত দিয়ে স্পষ্ট করে বললাম, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সত্যি? হ্যাঁ সত্যি, শুধু খানিকটা অভিমান আছে। অভিমান কেন? তোমার জামাই যেমন মনে করে আমার ছেলের বাবা সে নয়, তুমিও তাই মনে করো। মা চমকে উঠে বললেন, এই কথা কেন বলছিস? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, তুমি রাত দিন এত নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু কখনো তুমি আমার ছেলের কবরের কাছে দাঁড়িয়ে একটু দোয়া পড়নি। তার থেকেই এই ধারণা হয়েছে। বিশ্বাস করো মা, আমি ভালো মেয়ে। মা কাঁদতে কাঁদতে বললেন, ওই কবরটা আমি সহ্য করতে পারি না বলে কাছে যাই না, দূর থেকে দোয়া পড়ি মা। দিন রাতই আল্লাহকে ডেকে তোর ছেলের মঙ্গল কামনা করি। মা মারা গেলেন। যতটা কষ্ট পাবো ভেবেছিলাম ততটা পেলাম না, বরং নিজেকে একটু যেন মুক্ত মনে হলো। অতি সূক্ষ্ম হলেও স্বাধীনতার আনন্দ পেলাম। মনের এই বিচিত্র অবস্থার জন্য লজ্জাও পেলাম। মার মৃত্যুর মাসখানেকের মধ্যে আমার মধ্যে মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি, সন্ধ্যা হয় হয় করছে। হঠাৎ শুনলাম আমার বাচ্চাটা কাঁদছে, ওয়া ওয়া করে কান্না। এটা যে আমার বাচ্চার কান্না তাতে কোনো সন্দেহ রইল না। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। এরকম ঘটনা প্রায়ই ঘটতে লাগলো। রাতে ঘুমোতে যাচ্ছি, বাতি নিভিয়ে মশারির ভেতর ঢুকছি, অমনি আমার সমস্ত শরীর ঝনঝন করে উঠল। আমি শুনলাম আমার বাচ্চা গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। আমি ছুটে গেলাম কবরের কাছে। আমার স্বামী এলেন পিছনে পিছনে। তিনি ভীত গলায় বললেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমি বললাম, কিছু না। কিছু না? তাহলে দৌড়ে চিৎকার করে নিচে নেমে এলে কেন? এমনি এসেছি, কোনো কারণ নেই। তোমার মাথাটা আসলে খারাপ হয়ে গেছে রূপা। বোধহয় হয়েছে। ভালো কোনো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাও। আচ্ছা, করাবো। এখন তুমি আমার সামনে থেকে যাও, আমি এখানে একা একা খানিকক্ষণ বসে থাকব। কেন? আমার ইচ্ছা করছে তাই। এখন বৃষ্টি হচ্ছে, তুমি অকারণে বৃষ্টিতে ভিজবে? হ্যাঁ। একজন ভালো সাইকিয়াট্রিস্টের সঙ্গে তোমার দেখা করা দরকার। দেখা করব, এখন তুমি যাও। সাইকিয়াট্রিস্টের সঙ্গেও দেখা করলাম, কাউকে জানালাম না, একা একা গেলাম। সাইকিয়াট্রিস্ট বেশ বয়স্ক মানুষ, মাথার চুল ধবধবে সাদা, হাসি খুশি মানুষ। তিনি চোখ বন্ধ করে আমার সব কথা শুনলেন। কেউ চোখ বন্ধ করে কথা শুনলে আমার ভালো লাগে না, মনে হয় কথা শুনছেন না। এর বেলা সেরকম মনে হলো না। আমি যা বলার সব বললাম। তিনি চোখ মেলে হাসলেন, সান্ত্বনা দেওয়ার হাসি, যে হাসি বলে দেয় আপনার কিছুই হয়নি, কেন এমন করছেন। সাইকিয়াট্রিস্ট বললেন, কফি খাবেন? আমি বললাম, না। খান, কফি খান, কফি খেতে খেতে আমরা কথা বলি। বেশ, কফি দিতে বলুন। কফি চলে এলো। তিনি বললেন, আপনার ধারণা আপনি আপনার ছেলের কান্না শুনতে পান? ধারণা না, আমি সত্যি সত্যি শুনতে পাই। আপনি কান্না শুনতে পান, তার মানে এই না যে আপনার ছেলেরই কান্না। ছোট বাচ্চাদের কান্না একরকম। আমি আমার ছেলের কান্নাই শুনতে পাই। আচ্ছা বেশ, সবসময় শুনতে পান না মাঝে মাঝে পান? মাঝে মাঝে পাই। আগে থেকে কি বুঝতে পারেন যে এখন কান্না শুনবেন? তার মানে কি? গা শিরশির করে কিংবা মাথা ধরে, যার পরপর কথা শোনা যায়? না, তেমন কিছু না। আপনার মা মারা গিয়েছেন, তার কথা কি শুনতে পান? না।
ছোটবেলায় এমন কিছু কি হতো, অর্থাৎ এরকম কান্না বা শব্দ শুনতে পেতেন? না, আপনার সমস্যাটা তেমন জটিল নয়। আপনার ছেলের মৃত্যুজনিত আঘাতে এটা হয়েছে। আঘাত ছিল তীব্র, এতে মস্তিষ্কের ইকুইলিব্রিয়াম খানিকটা ব্যাহত হয়েছে। আপনার কোলে আরেকটি শিশু এলে সমস্যা কেটে যাবে। আপনার যা হয়েছে তা হলো জীবনের দুঃখজনক স্মৃতি মনে অবদমিত অবস্থায় আছে। আপনি চলে গেছেন অ্যাংজাইটি স্টেটে, সেখান থেকে নিউরাস্থেনিয়া। আপনার কথা কিছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, এমন কিছু করুন যেন নিজে ব্যস্ত থাকেন। ঘুমের ওষুধ দিচ্ছি, রাতে ঘুমবার সময় খাবেন, যাতে ঘুমটা ভালো হয়। যখন আবার কান্নার শব্দ শুনবেন তখন দৌড়ে কবরের কাছে যাবেন না, কারণ কান্নার শব্দ কবর থেকে আসছে না। শব্দ তৈরি হচ্ছে আপনার মস্তিষ্কে। আপনি নিজেকেই নিজে বোঝাবেন, মনে মনে বলবেন, এসব কিছু না, এসব কিছু না। বাড়িটাও ছেড়ে দিন, ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। ডাক্তার সাহেবের ঘর থেকে বের হয়ে বেবি ট্যাক্সি নিয়েছি। ঠিক তখন স্পষ্ট আবার কান্নার শব্দ শুনলাম। আমার বাচ্চাটাই যে কাঁদছে এতে কোনো সন্দেহ নেই। আমি মনে মনে বললাম, আমি কিছু শুনছি না, আমি কিছু শুনছি না। তাতে লাভ হলো না। সারা পথ আমি আমার বাচ্চার কান্না শুনতে শুনতে বাড়িতে এলাম। আমার স্বামী খুব ভালোভাবে পাশ করলেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান পেয়ে গেলেন। বিশ্ববিদ্যালয়ে তার একটা চাকরি হলো। আমরা আমাদের বাড়ি ছেড়ে কলাবাগানের 2 কামরার ছোট একটা ঘর ভাড়া নিলাম। আমি সংসারে মন দেওয়ার চেষ্টা করলাম। প্রচুর কাজ এবং প্রচুর অকাজ করি। রান্নাবান্না করি, সেলাইয়ের কাজ করি, আচার বানানোর চেষ্টা করি। যে ঘর একবার মোছা হয়েছে সেই ঘর আবার ভেজা ন্যাকড়ায় ভিজিয়ে দিই। কাজের একটি মেয়ে ছিল, তাকেও ছাড়িয়ে দিলাম, কারণ একটাই, আমি যাতে ব্যস্ত থাকতে পারি। সারা দিন ব্যস্ততায় কাটে। রাতের বেলায় আমার স্বামী আমাকে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখেন। শারীরিক ভালোবাসার উন্মাদনা এখন আমার নেই, তবু ভান করি যেন প্রবল আনন্দে সময় কাটছে। আসলে কাটে না। হঠাৎ হঠাৎ আমি আমার বাচ্চার কান্না শুনতে পাই। আমার সমস্ত ইন্দ্রিয় অবশ হয়ে আসে। আমার স্বামী বিরক্ত গলায় বললেন, কি হলো, এরকম করছো কেন? আমি নিজেকে সামলাতে চেষ্টা করি। তিনি তিক্ত গলায় বলেন, এসব ঢং কবে বন্ধ হবে? আর তো সহ্য হয় না। মানুষের সহ্যের একটা সীমা আছে। আমি কাঁদতে শুরু করি। তিনি কুৎসিত গলায় বলেন, বাথরুমে দরজা বন্ধ করে কাঁদো, সামনে না, খবরদার চোখের সামনে কাঁদবে না। ভাড়া বাসায় বেশি দিন থাকা আমার পক্ষে সম্ভব হলো না। আমি প্রায় জোর করে নিজের বাড়িতে ফিরে গেলাম। যে বাড়িতে আমার ছোট্ট বাবার কবর আছে, সেই বাড়ি ছেড়ে আমি কি করে দূরে থাকব? নিজের বাড়িতে ফেরার পরপর আলস্য আমাকে জড়িয়ে ধরল। কোনো কাজেই মন বসে না। আমি বেশিরভাগ সময় বসে থাকি আমার বাবুর কবরের পাশে। দোতলার সিঁড়ি থেকে ক্রুদ্ধ চোখে আমাকে দেখেন আমার স্বামী। তার চোখে রাগ ছাড়াও আর যা থাকে তার নাম ঘৃণা। মাথার যন্ত্রণা পুরোপুরি অগ্রাহ্য করে মিসির আলি তার নোট বই লিখে ভরিয়ে ফেলছেন। রূপার লেখা বারবার করে পড়ছেন। স্বামীর সঙ্গে মেয়েটির সম্পর্ক তিনি ঠিক ধরতে পারছেন না। মেয়েটির এই ভয়াবহ সমস্যা স্বামীর অংশ কতটুকু তা বের করা দরকার। রূপার পুরো লেখা স্বামীর প্রতি ঘৃণা নিয়ে লেখা। তারপরও বোঝা যাচ্ছে ছেলেটি তার স্ত্রীকে সাহায্য করার চেষ্টা করছে। সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছে। সাইকিয়াট্রিস্টের কথা মতো আলাদা বাসা ভাড়া করেছে। মিসির আলি তার নোট বইতে লিখলেন, আমাকে ধরে নিতে হবে মেয়েটি মানসিক দিক থেকে সুস্থ নয়। সে পৃথিবীকে তার অসুস্থ মানসিকতা নিয়ে দেখছে এবং বিচার করছে। স্বামীকেও সে একইভাবে দেখছে। সে তার স্বামীর ছবি যেভাবে এঁকেছে তাতে তাকে ঘৃণ্য মানুষ বলে মনে হচ্ছে, অথচ এই মেয়ে তার মার ছবি এঁকেছে গভীর মমতায়। মার ছবি এত মমতায় আঁকা সত্ত্বেও মার ভয়াবহ রূপ বের হয়ে এসেছে। আমার কাছে জয়নাল ছেলেটিকে হৃদয়বান ছেলে বলেই মনে হচ্ছে। এই ছেলে 2 জন নিঃসঙ্গ মহিলাকে আনন্দ দেওয়ার জন্য হাসির গল্প করে, তাদের হাসাতে চেষ্টা করে। ছেলেটি দৃঢ়ভাবে বিশ্বাস করে তার স্ত্রীর সন্তানটি তার নয়। তারপরে সে স্ত্রীকে গ্রহণ করেছে, ভালোভাবেই গ্রহণ করেছে এবং বলেছে মেয়েটা ভালো। রূপা শিশুর কান্না শুনছে। এটা কেন হচ্ছে বোঝা যাচ্ছে না। মিসির আলি নোট বইতে কবে কবে কান্না শোনা গেল তা লিখে রাখতে শুরু করলেন। এর থেকে যদি কিছু বের হয়ে আসে। স্যার, ট্রেন দেখে আসছি। মিসির আলি লেখা থামিয়ে অবাক হয়ে বললেন, কি দেখে এসেছ? ট্রেন, রেলগাড়ি? আপনি বললেন রেলগাড়ি দেখতে। চলন্ত রেলগাড়ি কি রঙে দেখা যায় দেখতে কইলেন। দেখলাম। কি দেখলে? কালো দেখা যায়? জি না, সবুজ দেখা যায়। সবুজ জিনিস চলন্ত অবস্থায় যেমন সবুজ, থামন্ত অবস্থায়ও সবুজ। এটা হইল আপনার সাধারণ কথা। মিসির আলি চিন্তিত মুখে বললেন, সাধারণ ব্যাপারেও মাঝে মাঝে কিছু অসাধারণ জিনিস থাকে বুঝলু।
সেই অসাধারণ জিনিস খুঁজে বের করতে আমার ভালো লাগে। সারা জীবন তাই খুঁজেছি, কখনো পেয়েছি, কখনো পাইনি। চলন্ত ট্রেন তোমাকে দেখতে বললাম কেন জানো? জানি না, আমি লক্ষ্য করেছি উড়ন্ত টিয়া পাখি কালো দেখা যায়। সবুজ রং গতির কারণে কালো হয়ে যায় কিনা সেটাই আমার দেখার ইচ্ছা ছিল। উড়ন্ত টিয়া পাখি কালো দেখা যায়? জানতাম না স্যার। আমিও জানতাম না, দেখে অবাক হয়েছি। আচ্ছা বুঝলু, তুমি যাও, আমি এখন জরুরি একটা কাজ করছি, একটা মেয়ের সমস্যা নিয়ে ভাবছি। বুঝলু বলল, গরুপুর থেকে ডাক্তার আসছে, আপনারা দেখতে চান। এখন দেখা হবে না, আপনার মাথা ধরার বিষয়ে কথা বলতে চান। এখন কথাও বলতে পারবো না, আমি ব্যস্ত, অসম্ভব ব্যস্ত। বুঝলু মানুষটার মধ্যে ব্যস্ততার কিছু দেখল না। কাত হয়ে বিছানায় পড়ে আছে, হাতে একটা খাতা, এর নাম ব্যস্ততা? বুঝলু মাথা চুলকে বলল, রাতে কি খাবেন স্যার? চা খাবো। ভাত তরকারির কথা বলতেছিলাম। হাঁস খাইবেন স্যার? অবশ্য বর্ষাকালে হাঁসের মাংস কোনো টেস্ট থাকে না। হাঁস খেতে হয় শীতকালে, নতুন ধান ওঠার পরে। নতুন ধান খাওয়ার কারণে হাঁসের শরীরে হয় চর্বি। তুমি এখন যাও বুঝলু। মিসির আলি খাতা খুললেন। আমার স্বামী MS ডিগ্রি করার জন্য আজ সকালে টেক্সাস চলে গেলেন। টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে গেলেন। যাবার টিকিট আমি করে দিলাম। তিনি বললেন, আমি 6 মাসের মধ্যে তোমাকে নিয়ে যাব, তুমি পাসপোর্ট করে রাখো। আমি বললাম, আমাকে নিতে হবে না, আমি ঢাকা ছেড়ে কোথাও যাব না। ঢাকা ছেড়ে যাওয়াই তোমার উচিত। কোনটা আমার উচিত, কোনটা উচিত নয় তা আমি বুঝব। তোমার হাজব্যান্ড হিসেবে আমারও বোঝা উচিত। অনেক বুঝেছ, আর না। তুমি কি বলতে চাচ্ছ স্পষ্ট করে বলো। যা বলতে চেয়েছি স্পষ্ট করেই বলেছি। তুমি কি আমার সঙ্গে বাস করতে চাও না? আমি একটু সময় নিলাম, খুব বেশি না, কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডকেই মনে হলো অনন্তকাল। তারপর তার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, না। কি বললে? বললাম না। ও আচ্ছা। আমার স্বামী ভদ্রলোক অনেকক্ষণ তার মুখে বিস্ময়ের ভাব ধরে রাখল, তারপর আবার বলল, ও আচ্ছা। আমি বললাম, আমি যে তোমার সঙ্গে বাস করতে চাচ্ছি না তাকে তুমি বুঝতে পারোনি? না, পারিনি। আমি হাসলাম। তিনি বলল, তোমার টাকাটা আমি পৌঁছেই পাঠিয়ে দেব, দেরি করব না। দেরি করলেও অসুবিধা নেই, না পাঠালেও ক্ষতি নেই। আমার যা আছে তা আমার জন্য যথেষ্ট। তুমি কি আবার বিয়ে করবে? জানি না, করতেও পারি, করার সম্ভাবনাই বেশি। যদি বিয়ে করবে বলে ঠিক করো তাহলে অবশ্যই সেই ভদ্রলোককে আগে ভাগে জানিয়ে দিও যে তোমার মাথার ঠিক নেই, তুমি অসুস্থ একজন মানুষ। আমি জানাবো। উনি চলে যাওয়ার পর আমি পুরোপুরি একা হয়ে গেলাম। নিজেকে ব্যস্ত রাখার অনেক চেষ্টা করলাম। পুরনো বন্ধুদের খুঁজে বের করে আড্ডা দেই, মহিলা সমিতিতে নাটক দেখি, বই পড়ি, রাতে কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যাই। এক রাতের কথা, 20 মিলিগ্রাম ইউনেকট্রিন খেয়ে ঘুমিয়েছি। ঘুমের মধ্যেই মনে হলো আমার ছেলেটা আমার পাশে শুয়ে আছে। তার গায়ের গন্ধ পাচ্ছি, সেই অদ্ভুত গন্ধ যা শুধু শিশুদের গায়েই থাকে। এক একজনের গায়ে এক এক রকম গন্ধ, যা শুধু মায়েরাই আলাদা করতে পারেন। আমি ছেলের মাথায় হাত রাখলাম। মাথা ভর্তি চুল, রেশমের মতো নরম কোকড়ানো চুল। ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলাম। কোথাও কেউ নেই, থাকার কথাও নয়, স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু সেই স্বপ্ন এত স্পষ্ট, সত্যের এত কাছাকাছি। তৃষ্ণা পেয়েছিল। ঠান্ডা পানির জন্য খাবার ঘরে গিয়েছি, ফ্রিজের দরজায় হাত রেখেছি, আর ঠিক তখন শুনলাম আমার ছেলে আমাকে ডাকছে, মা, মা। এতদিন শুধু কান্নার শব্দ শুনেছি, আজ প্রথম তাকে কিছু বলতে শুনলাম। আমার সমস্ত শরীর শক্ত হয়ে গেল, মনে হলো মাথা ঘুরে পড়ে যাব। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় ডাকলাম, ও খোকা, খোকা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? কি আশ্চর্য কাণ্ড! আমার ছেলে জবাব দিল, স্পষ্ট বলল, হুম। তুই কোথায় খোকা? হুম। খোকা তুই কোথায়? হুম। তুই কোথায়? আরেকবার আমাকে ডাকতো, আর মাত্র একবার। আমার ছেলে আমাকে ডাকলো, মা, মা। আমি সহ্য করতে পারলাম না, অচেতন হয়ে পড়ে গেলাম। আমি জানি এর সবটাই মায়া, এক ধরনের বিভ্রম। আমার মাথা এলোমেলো হয়ে আছে, দুঃখে কষ্টে যন্ত্রণায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই আমাকে পাগলা গারদে ঢুকিয়ে দেবে। একটা নির্জন ঘরে আটকা থাকবো, নিজের মনে হাসবো, কাঁদবো, গায়ের কাপড়ের কোনো ঠিক থাকবে না। অ্যাটেন্ডেন্টদের কেউ কেউ আমার গায়ে হাত দিয়ে আনন্দ পাবে, আমার কিছুই করার থাকবে না।
এই সময় আমার এক বান্ধবী রেণুকা বলল, বুড়ি তুই ছবি করবি? আমার মামা ছবি বানাচ্ছেন, অল্প বয়সী সুন্দরী নায়িকা খুঁজছেন, তোকে দেখলে হাতে আকাশের চাঁদ পাবেন, তুই এত সুন্দর। আমি বললাম, তোর ধারণা আমি সুন্দর? সে বলল, পৃথিবীর 4 জন রূপবতীর মধ্যে তুই একজন। সেই 4 জনের নাম শুনবি? তুই, তারপর হেলেন অফ ট্রয়, কুইন অফ সেবা, ক্লিওপেট্রা। তুই রাজি থাকলে মামাকে বলে দেখি। আমি তো অভিনয় জানি না। বাংলাদেশি ছবিতে অভিনয় করার প্রথম এবং একমাত্র যোগ্যতা হচ্ছে অভিনয় না জানা। তুই অভিনয় জানিস না শুনলে মামা আনন্দে লাফাতে থাকবে। করবি অভিনয়? করব। চল এখনই তোকে মামার কাছে নিয়ে যাই। প্রথম ছবি হিট করলো, দ্বিতীয় ছবি হিট, তৃতীয়টা হলো সুপার হিট। ছবি করা তো কিছু না, নিজেকে ব্যস্ত রাখা। ডাবল শিফট কাজ করি, অমানসিক পরিশ্রম। রাতে ঘুমের ওষুধ খেয়ে মরার মতো ঘুমাই। অনেকদিন ছেলের কান্না শুনি না, কথা শুনি না। মনে হলো আমার মনের অসুখটা কেটে গেছে। এতে আনন্দিত হবার কথা, তা হই না। আমার ছেলের গলা শোনার জন্য তৃষিত হয়ে থাকি। তারপর একদিন তার কথা শুনলাম। জায়া জননী ছবির ডাবিং হচ্ছে, পর্দায় ঠোঁট নাড়া দেখে ভয়েস দেওয়া। একটা বাক্য কিছুতেই মেলাতে পারছি না। ক্লোজ আপে ধরা আছে বলে ফাঁকি দেবার উপায় নেই। ঠোঁট মেলানোর চেষ্টা করতে করতে মহা বিরক্ত বোধ করছি। ডিরেক্টর বললেন, কিছুক্ষণ রেস্ট নাও রূপা, চা খাও, 10 মিনিট টি ব্রেক। আমি আমার ঘরে চলে এলাম। নায়িকাদের জন্য আলাদা একটা ঘর থাকে, সেখানে কারো প্রবেশাধিকার নেই। আমি একা একা চা খাচ্ছি। হঠাৎ আমার ছেলের গলা শুনলাম। প্রায় 2 বছর পর শুনছি, কিন্তু এত স্পষ্ট, এত তীব্র, আমার শরীর ঝনঝন করে উঠল। মা, ও মা। কি খোকা, তুমি কি করো? চা খাচ্ছি। তুমি কোথায়? তুই কোথায় খোকা, তুই কোথায়? এইখানে। কি করছিস? খেলছি। ও খোকা, খোকা। কি খোকা, খোকা? কাছে আয়। আমার ছেলে কাঁদতে শুরু করলো। তারপর সব আবার চুপচাপ হয়ে গেল। আমি ঘর থেকে বের হয়ে ডিরেক্টরকে বললাম, আজ আর কাজ করব না, আমাকে বাড়ি পৌঁছে দিন, আমার ভয়ঙ্কর খারাপ লাগছে। সেই রাতে আমি এক গাদা ঘুমের ওষুধ খেলাম, মরবার জন্যই খেলাম। ডাক্তাররা আমাকে বাঁচিয়ে তুললেন। মিসির আলি খাতা বন্ধ করে ডাকলেন, বজলু। বজলু ছুটে এলো। মিসির আলি বললেন, আমার ঢাকা যাওয়া দরকার, এখন যদি রওনা দিই তাহলে কতক্ষণে ঢাকা পৌঁছাবো? বজলু হতভম্ব হয়ে বলল, এখন কি যাইবেন? রাত 10টা বাজে। গৌরীপুর থেকে ঢাকা যাবার কোনো ট্রেন কি নেই যে ট্রেন শেষ রাতে ছাড়ে? চলো রওনা দিয়ে দিই। স্যার, আপনার মাথাটা খারাপ। কিছুটা খারাপ তো বটেই। জ্যোৎস্না রাত আছে, জ্যোৎস্না দেখতে দেখতে যাব। সত্যিই যাবেন? হ্যাঁ, সত্যিই যাব। একটি দুঃখী মেয়ের সঙ্গে দেখা করা দরকার, খুব দরকার। রূপা অবাক হয়ে তাকিয়ে আছে। মিসির আলি বললেন, এমন করে তাকাচ্ছ কেন? চিনতে পারছো না? পারছি। তোমার খাতা ফেরত দিতে এসেছি। সবটা পড়িনি, অর্ধেকের মতো পড়েছি। সবটা পড়েননি কেন? সবটা পড়ার প্রয়োজন বোধ করিনি। আমার যা জানার তা জেনেছি। তুমি শান্ত হয়ে আমার সামনে বসো। আমার যা বলার বলবো। আমি যখন কথা বলবো তখন আমাকে থামাবে না, চুপ করে শুনে যাবে। রূপা কিছু বলল না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসির আলি বললেন, তোমার খাতা পড়ে প্রথম যে ব্যাপারটা আমার খটকা লেগেছে তা হচ্ছে তোমার ছেলের কবর গোরস্থানে কেন হলো না, কেন তোমার বাড়িতে হলো? তোমার মা এই কাজটি কেন করলেন? যে মহিলা স্বামীর স্মৃতিচিহ্ন রাখেন না, সেই মহিলা তার নাতির স্মৃতিচিহ্ন ধরে রাখতে চেষ্টা কেন করবেন? রহস্যটা কি? দ্বিতীয় খটকা, তোমার মা ধর্মপ্রাণ মহিলা। তিনি তোমার ছেলের কবরের কাছে দাঁড়িয়ে কখনো দোয়া দুরুদ পড়েন না। এর মানে কি? এটা কি তাহলে কবর না, মেয়েকে ভোলানোর চেষ্টা? গোরস্থানে কবর দিতে ডেথ সার্টিফিকেট লাগে। তার কাছে ডেথ সার্টিফিকেট ছিল না, কারণ বাচ্চাটি মরেনি। তুমি নিজেও তোমার মৃত শিশু দেখোনি। ব্যাপারটা কি এরকম হতে পারে না যে তোমার মা দেখলেন তোমাদের বিয়ে টিকিয়ে রাখতে হলে বাচ্চাটিকে মৃত ঘোষণা করাই সবচেয়ে ভালো বুদ্ধি? বাচ্চাটি দূরে সরিয়ে দিতে তার খারাপ লাগলো না, কারণ তিনিও খুব সম্ভব তোমার স্বামীর মতোই বিশ্বাস করেছেন এই শিশুর বাবা তোমার স্বামী নন। তোমার মা মানসিকভাবে অসুস্থ একজন মহিলা, তার পক্ষে এরকম মনে করাই স্বাভাবিক। এখন আসছি তুমি যে শিশুর কথা শুনতে পাচ্ছ সেই ব্যাপারটিতে। শিশুর সঙ্গে মায়ের টেলিপ্যাথিক যোগাযোগ মোটামুটিভাবে স্বীকৃত। তুমি তারিখ দিয়ে দিয়ে সব লিখেছ বলে আমার খুব সুবিধা হয়েছে। আমি লক্ষ্য করলাম শুরুতে তুমি শুধু কান্না শুনতে। যখন প্রথম মা ডাক শুনলে
হিসেব করে দেখলাম শিশুটির বয়স তখন 1 বছর। 1 বছর বয়সী শিশুরা মা ডাকতে শেখে। তোমার লেখা থেকে তারিখ দেখে হিসাব করে বের করলাম তোমার ছেলে পুরো বাক্য যখন বলছে তখন তার বয়স 3। এই বয়সে বাচ্চারা ছোট ছোট বাক্য তৈরি করে। আশ্চর্যজনক হলেও সত্যি যে তোমার সঙ্গে তোমার ছেলের এক ধরনের যোগাযোগ হয়েছে। পুরো ব্যাপারটা প্যারানর্মাল সাইকোলজির বিষয় এবং রহস্যময় জগতের অসাধারণ একটা উদাহরণ। আমার ধারণা একটু চেষ্টা করলে তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে। এত বড় একটা কাজ তোমার মা একা করতে পারেন না, তাকে কারো না কারোর সাহায্য নিতে হয়েছে। তোমাদের বাড়ির দারোয়ান, কাজের মেয়ে এদের কাছ থেকে সাহায্য পেতে পারে। পুলিশকে খবর দিতে পারো। বাংলাদেশের পুলিশের গোয়েন্দা বিভাগ ইচ্ছা করলে অসাধ্য সাধন করতে পারে। তারপরেও যদি কাজ না হয়, তুমি তোমার টেলিপ্যাথিক ক্ষমতা ব্যবহার করো। ছেলের কাছ থেকেই জেনে নাও সে কোথায় আছে। রূপা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিসির আলি বললেন, কিছু বলবে? রূপা না সূচক মাথা নাড়ল। মিসির আলি বললেন, আজ উঠি। ধাক্কা সামলাতে তোমার সময় লাগবে। সাহস হারিও না, মন শক্ত রাখো। যাই। রূপা কোনো উত্তর দিল না, মূর্তির মতো বসে রইল। 1 মাস পরের কথা। মিসির আলির শরীর খুব খারাপ করেছে। তিনি তার ঘরেই দিনরাত শুয়ে থাকেন। হোটেলের একটি ছেলে তাকে হোটেল থেকে খাবার দিয়ে যায়। বেশিরভাগ দিন সেই সব খাবার মুখে দিতে পারেন না। প্রায় সময় অসহ্য মাথার যন্ত্রণায় ছটফট করেন। এরকম সময় তিনি একটা চিঠি পেলেন। হাতের লেখা দেখেই চিনলেন, রূপার চিঠি। রূপা লিখেছে, শ্রদ্ধাস্পদেষু, আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। সে এখন আমার সঙ্গেই আছে। আপনার সামনে আসার সাহস আমার নেই। আমি জানি আপনাকে দেখে চিৎকার করে কেঁদে টেঁদে একটা কাণ্ড করব। আপনাকে বিব্রত করব। আমি কোনোদিনই আপনার সামনে যাব না। শুধু একদিন আমার ছেলেটাকে পাঠাবো। আপনি তার একটা নাম দিয়ে দেবেন এবং তার মাথায় হাত দিয়ে একটু আদর করবেন। আপনার পুণ্য স্পর্শে তার জীবন হবে মঙ্গলময়। আমি শুনেছি আপনার শরীর ভালো না, কঠিন অসুখ বাঁধিয়েছেন। আপনি চিন্তা করবেন না। একজন দুঃখীমার হৃদয় আপনি আনন্দে পূর্ণ করেছেন। তার প্রতিদান আল্লাহকে দিতেই হবে। আমি আল্লাহর কাছে আপনার আয়ু কামনা করেছি। তিনি আমার প্রার্থনা শুনেছেন। মাথার তীব্র যন্ত্রণা নিয়েও তিনি হাসলেন। মনে মনে বললেন, বোকা মেয়ে। প্রকৃতি প্রার্থনার বশ নয়। প্রকৃতির প্রার্থনার বশ হলে পৃথিবীর চেহারাই পাল্টে যেত। পৃথিবীর জন্য প্রার্থনা তো কম করা হয়নি। মিসির আলি টিয়া পাখির বিষয়টি নিয়ে ভাবতে বসলেন। উড়ন্ত টিয়া পাখি কালো দেখায় কেন? কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। মাথার তীব্র যন্ত্রণা ভুলে থাকার ছেলে মানুষই এক চেষ্টা। সমাপ্ত। তো বন্ধুরা, এটাই ছিল হুমায়ুন আহমেদ স্যারের লেখা মিসির আলি সিরিজের অনিশ উপন্যাসটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এটা আমারও খুবই পছন্দের একটা উপন্যাস। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আবার পরের অডিও বুকে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।